প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা তোমাদের ইন্টারমিডিয়েট লাইফের সবথেকে প্রিয় অধ্যায়, যে অধ্যায়টা নিয়ে মানুষের সবথেকে বেশি জানার আগ্রহ, সবথেকে জানার ইচ্ছা, সেই অধ্যায়টা নিয়ে আলোচনা করব। এখন এই অধ্যায়টা দেখলেই প্রথমেই এরকম মনে হয় যে অধ্যায়টা অনেক কঠিন, অনেক বড়, এত লেখা। বাট তুমি বেসিক বলো বা অ্যাডমিশনের জন্য বলো, এই অধ্যায়টা কিন্তু অনেক ইজি যদি তুমি একটু বুঝে পড়ো। আর এই অধ্যায়টা দেখলে প্রথমেই মনে হবে এ হে রাহান হি জাতা তারা হি আসি হে না, এরকম একটা কথা আমার মাথায় আসে। তো আমরা তোমাদের সেই তারাপ আজকে অবসান করতে যাচ্ছি। ঠিক আছে, আজকের আমাদের আলোচ্য বিষয় হচ্ছে মোস্ট ইন্টারেস্টিং অধ্যায়, মানব জীবনের ধারাবাহিকতা। কারণ এই অধ্যায়টাকে কেন মোস্ট ইন্টারেস্টিং বললাম, তার এটা আমরা নিজেদের সম্পর্কে জানতে পারি এবং প্র্যাকটিক্যাল অনেক কিছু সম্পর্কে জানতে পারি। ওকে, তো চলো শুরু করি। তো মানব জীবনের ধারাবাহিকতা বলতে কি বোঝাচ্ছে, অর্থাৎ একটা মানুষের কন্টিনিউয়েশন, অর্থাৎ আমরা মায়ের গর্ভে থাকাকালীন থেকে শুরু করে একদম বড় হওয়া পর্যন্ত। এখন তুমি যদি বলো যে আমাদের শুরুটা কি মায়ের গর্ভ থেকেই, তা কিন্তু না। এই যে মায়ের গর্ভে আমরা কিভাবে আমাদের জাইগোটটা গঠিত হইল, শুক্রাণু এবং মায়ের ডিম্বাণু, এই দুটার মিলনের পর কিন্তু শুরু হয়েছে। তাহলে মানে আমাদের বুঝতে হবে যে এর ঘটনাটা শুধুমাত্র জাইগোট থেকে শুরু না, মায়ের গর্ভকালীন থেকে শুরু না, এটা আরও অনেক আগে থেকে, যেখান থেকে শুক্রাণু তৈরি হচ্ছে এবং যেখান থেকে ডিম্বাণু তৈরি হচ্ছে, এগুলো সবগুলো আমরা কি করব, আলোচনা করব। তো প্রথমে মনে রাখবা, প্রজনন তো জানোই, যেই প্রক্রিয়ায় একটা জীব তার অনুরূপ বংশধর সৃষ্টি করে যায় তাকে বলা হয় কি, প্রজনন। প্রজনন হচ্ছে দুই প্রকার থাকে, একটা আছে অঙ্গজ প্রজনন, একটা কি যৌন প্রজনন। তো মানুষের ক্ষেত্রে কিন্তু হচ্ছে কি অঙ্গজ প্রজনন সম্ভব না, এটা উদ্ভিদের ক্ষেত্রে অঙ্গজ প্রজনন সম্ভব, মানুষের ক্ষেত্রে শুধুমাত্র কোনটা সম্ভব, যৌন প্রজনন। তো আমরা প্রথম দিকের অংশটা পড়বো না, যেহেতু এটা অ্যাডমিশন স্টাইলের ক্লাস, তারপর আমরা বেসিক বুঝাবো। সো তোমরা এখান থেকে শুরু করো। মানুষের প্রজনন তন্ত্র, তাহলে দেখো আমরা আগেই বলছি যে প্রক্রিয়া বিপরীত যৌনতে দুটি গ্যামিট বা জনন কোষ মিলনের মাধ্যমে জনন সম্পন্ন করে তাকে বলা হয় কি, যৌন প্রজনন বা সেক্সুয়াল রিপ্রোডাকশন বলছে যে। আর এই জননে সাহায্য করে যেই তন্ত্রটা তাকেই বলা হচ্ছে কি, প্রজনন তন্ত্র। তাকে কি বলতেছি আমরা, প্রজনন তন্ত্র। তো মানুষ হচ্ছে একলিঙ্গী প্রাণী, অর্থাৎ এদের পুরুষ প্রজনন তন্ত্র আলাদা এবং স্ত্রী প্রজনন তন্ত্র কি রে, আলাদা। ঠিক আছে, এই জন্য দেখো পুরুষ পুংজনন তন্ত্রের একক হচ্ছে পুংগেমিট বা শুক্রাণু, এবং স্ত্রী প্রজনন তন্ত্রের একক হচ্ছে কি, স্ত্রী গেমিট বা ডিম্বাণু। ঠিক আছে, তাহলে আমরা কি বললাম, এখান থেকে তোমার কি পড়ার দরকার, কিছু দরকার নেই, জাস্ট মনে রাখতে পারো পুরুষ প্রজনন তন্ত্রের একক কোনটা, শুক্রাণু বা স্পার্ম, এবং স্ত্রী প্রজনন তন্ত্রের হচ্ছে একক হচ্ছে কি, ডিম্বাণু বা ওভাম। ঠিক আছে, এবং কাজের ভিত্তিতে জননতন্ত্রের অঙ্গগুলোকে আমরা দুইটা ভাবে ভাগ করব, একটা হচ্ছে প্রধান, একটা হচ্ছে কি আনুষঙ্গিক বা প্রাইমারি বা মুখ্য জননাঙ্গ, আর একটা সেকেন্ডারি বা আনুষঙ্গিক জনন অঙ্গ। ঠিক আছে, এখন প্রাইমারি কি, ওই যে একটু আগে বললাম, একক হচ্ছে কি শুক্রাণু এবং স্ত্রী প্রজনন তন্ত্রের হচ্ছে কি, ডিম্বাণু। যেখান থেকে শুক্রাণু উৎপন্ন হয় এবং যেখান থেকে ডিম্বাণু উৎপন্ন হয়, যা তাদেরকে আমরা কি বলি, প্রাইমারি বা মুখ্য জননাঙ্গ। তাহলে দেখো প্রাইমারি বা মুখ্য জননাঙ্গ কি, যে অঙ্গ গ্যামিট বা জনন কোষ উৎপাদনের মাধ্যমে জননে মুখ্য ভূমিকা পালন করে তাকেই বলে প্রাইমারি বা মুখ্য জননাঙ্গ। আর পুরুষের শুক্রাণু উৎপাদক অঙ্গ হচ্ছে কি, শুক্রাশয়। তাহলে এমসিকিউর জন্য মনে রাখতে পারো যে পুরুষের প্রাইমারি জননাঙ্গ কোনটা, শুক্রাশয়, আর স্ত্রীদের ক্ষেত্রে এটা হচ্ছে কি, ডিম্বাশয়। কারণ এগুলো লাইনে তো তুমি পড়ে নিও, হ্যাঁ, যে যেমন লেখা আছে যে এটি বয়সন্ধিকাল, পুরুষের প্রাইমারি জননাঙ্গ কি থাকে, বয়সন্ধিকাল থেকে শুরু করে প্রায় 60 থেকে 65 বছর পর্যন্ত কি থাকে, সক্রিয় থাকে। অন্যদিকে স্ত্রীদের ক্ষেত্রে ডিম্বাণু উৎপাদক অঙ্গ যেমন ডিম্বাশয় হচ্ছে প্রাইমারি জননাঙ্গ, এবং এটি বয়সন্ধিকাল থেকে কত, 45 থেকে 50 বছর পর্যন্ত কি থাকে, সক্রিয় থাকে। এখন আনুষঙ্গিক যেটা আছে, অর্থাৎ আমাদের শুক্রাণু ডিম্বাণু উৎপাদন ছাড়াও শুক্রাণু ডিম্বাণু চলন নিষেধে সাহায্য করে এমন যে অঙ্গগুলো, তাদেরকে আমরা কি বলবো, সেকেন্ডারি গৌণ বা আনুষঙ্গিক অঙ্গ। ঠিক আছে, তোমরা এখান থেকে পড়ে নিতে পারো, অথবা আমরা যখন হচ্ছে কি পড়বো, প্রজননতন্ত্রের বিস্তারিত বলো, তখন কিন্তু তুমি পাবা। যা আপাতত পড়ে নাও যে পুরুষের আনুষঙ্গিক জননাঙ্গ কি কি হচ্ছে, এপিডিডাইমিস, ভাস ডিফারেন্স, সেমিনাল ভেসিকল, ক্ষেপণ নালী, প্রোস্টেট গ্রন্থি, কৌপারের গ্রন্থি, ইউরেথ্রা, পেনিস বা লিঙ্গ বা শিশ্ন। এগুলো তুমি এখন কিছুই বুঝতেছো না, আসলে কোনটা কি একটু পরেই বুঝবা। আর স্ত্রীলোকের আনুষঙ্গিক অঙ্গের মধ্যে ফেলোপিয়ান টিউব, জরায়ু, বার্থলিন গ্রন্থি, ভেজাইনা বা যোনি। ঠিক আছে, তারপর হচ্ছে কি হচ্ছে, ক্লাইটোরিস, ভোগাঙ্কুর, ভেস্টিবুল, লেবিয়া মেজরা, লেবিয়া মাইনরা। কিচ্ছু বুঝতেছো তুমি, কিচ্ছু বুঝতেছো না। তো আমরা এখন চলে যাচ্ছি কোথায়, ডিটেলস ক্লাসে। তাহলে প্রথমেই আসো পুরুষ প্রজনন তন্ত্র। তো পুরুষ প্রজনন তন্ত্রকে
পড়ার আগে, রিডিং পড়ার আগে আমরা পুরুষ প্রজননতন্ত্রের একটা ছবির ভিজুয়ালাইজেশন করে ফেলি। মনে রাখবা তোমাদের এই যে রিপ্রোডাক্টিভ সিস্টেমের পুরুষ প্রজননতন্ত্র সবসময় দুইটা ক্যাটাগরিতে ভাগ করি, একটা এক্সটার্নাল, একটা হচ্ছে ইন্টারনাল। ঠিক আছে, তাহলে দেখো আমরা পুরুষ প্রজননতন্ত্রে চলে যাচ্ছি। পুরুষ প্রজননতন্ত্র বা মেল রিপ্রোডাক্টিভ সিস্টেম। তো প্রথম কথা বলে রাখলাম যে আমরা রিডিং পড়ার আগে আমরা হচ্ছে জিনিসটাকে ভিজুয়ালাইজেশন করে নিই, আমাদের পুরুষের কি কি জিনিস আছে, কি কি জিনিস আছে দেখো। ঠিক আছে, পুরুষ প্রজননতন্ত্রে আমরা বলবো দুইভাবে পড়বে, একটা হচ্ছে বহি জননাঙ্গ, জননাঙ্গ, ঠিক আছে, আর একটা হচ্ছে অভ্যন্তরীণ। বাট পড়ার সময় আমরা এইভাবে পড়বো না, পড়ার সময় আমরা ওইভাবেই পড়বো কিভাবে, মুখ্য আর হচ্ছে কি গৌণ বা আনুষঙ্গিক। ঠিক আছে, তো বহির্জননাঙ্গ বলতে কি, যেটা আমরা বাইরে থেকে দেখতে পাই। বাইরে থেকে তুমি কি কি দেখতে পাচ্ছ দেখো, এই দুইটা হচ্ছে আমাদের পুরুষের ক্ষেত্রে কি থাকে, শুক্রাশয়। কারণ তুমি যদি শুক্রাশয় না বুঝো, তুমি নর্মাল কথায় বুঝে নেবে যে তোমার শরীরে যে বিচি দুইটা আছে, ছেলেরা বিশেষ করে এই দুইটা। ঠিক আছে, এই শুক্রাশয় একটা থলির মধ্যে থাকে, যাকে বলি আমরা অন্ডথলি। কি বলি, অন্ডথলি। এখানে হচ্ছে কি অন্ডথলি। তাহলে শুক্রাশয়, যদিও আমরা বাইরের বহির্জননাঙ্গ বলবো না, আমরা বলবো কি এই অন্ডথলি, যাকে বলা হয় স্ক্রোটাম, ইংরেজিতে বলা হয় কি স্ক্রোটাম। ঠিক আছে, এই স্ক্রোটামের ভিতরে থাকে কি রে, শুক্রাশয়। কিন্তু শুক্রাশয় কিন্তু বহির্জননাঙ্গের অংশ না, শুক্রাশয় চলে যাবে অভ্যন্তরীণ। এরপরে দেখবা তোমার যে মেইন মেশিনটা আছে, ঠিক আছে কি না, এই হচ্ছে এই যে জিনিসটা আছে, এটা হচ্ছে কি আমরা বলি কি পেনিস। এই পেনিসের মাথাটা একটু ইয়া থাকে, মোটা থাকে, এটাকে বলে কি গ্ল্যান্স পেনিস। ঠিক আছে, এবং এটা যদি আমি এইভাবে দেখাইছি, আসলে এটা ঝুলানো অবস্থায় থাকে। ঠিক আছে কি না, তারপর আমি বলে রাখতেছি যে তোমার বোঝার জন্য, ধরো এটা আছে আমাদের কি শিশ্ন বা পেনিস। এটা যে বহির্জননাঙ্গে আমরা এগুলা দেখতে পাই, এবং এগুলোর ভিতরে কি কি আছে সেটা আমরা পড়বো। এবার দেখো অভ্যন্তরীণ যে জননাঙ্গগুলো আছে, অভ্যন্তরীণ আমরা যদি একদম ভিতরের দিকে যাই, যেটা আমরা খালি চোখে দেখি না, কি কি থাকতেছে ভিতরের দিকে যদি দেখি, তাহলে এই দেখো টেস্টিস, দুইটা টেস্টিস। এই টেস্টিসের ভিতরে আরো অনেক কাহিনী আছে, আমরা জাস্ট আপাতত দেখে নেই কি কি আমরা পাই। টেস্টিসের উপরে এরকম করে একটা টুপির মতো অংশ আছে, যাকে বলা এপিডিডাইমিস। কি বলা এটাকে, ইপিডিডাইমিস। এটাকে বলা কি ইপিডিডাইমিস, যদিও এর ভিতরে আরো অনেক কাহিনী আছে। এই ইপিডিডাইমিসটা উপরের দিকে উঠে একটা নালীর মতো অংশ তৈরি করে। এই নালীটার নাম হচ্ছে ভাস ডিফারেন্স। এটা হলো কি টেস্টিস, টেস্টিস, এটার নাম কি ইপিডিডাইমিস, এপি ডি ডাইমিস। ঠিক আছে, এরপর একটা নালীর মতো উপরের দিকে উঠে, যার নাম হচ্ছে ভাস ডিফারেন্স। আর উপরে থাকে আমাদের একটা মূত্রথলি। কি থাকে, মূত্রথলি। এটা হচ্ছে মূত্রথলি, ঠিক এই জায়গাটাতে থাকে মূত্রথলি। আর কিডনি থেকে আসে হচ্ছে আমাদের দুইটা নালী, যেটা হচ্ছে ইউরেটার, যেটার মূত্রথলিতে নিয়ে আসে। তো প্রথমে কি হলো, এই এপিডিডাইমিস থেকে ভাস ডিফারেন্স উপরের দিকে উঠে এরকম করে আমাদের ইউরেটারকে অতিক্রম করে আবার নিচের দিকে আসে। আবার কি হয়, নিচের দিকে আসে। সেম এদিক থেকেও ভাস ডিফারেন্স উপরের দিকে গেল, এই ভাস ডিফারেন্স উপরের দিকে গিয়ে এটা আবার নিচের দিকে নামে আসলো। নামে আসার পর তারা গিয়া মূত্রথলি নালীর সাথে যুক্ত হবে। কার সাথে যুক্ত হবে, মূত্র নালীর সাথে যুক্ত হবে। কার সাথে, মূত্র নালী। ঠিক আছে, তাহলে আমরা কি বললাম, টেস্টিস এপিডিডাইমিস, এটার নাম হচ্ছে ভাস ডিফারেন্স। ঠিক আছে, এই ভাস ডিফারেন্স গিয়া যুক্ত হবে, এটা হচ্ছে মূত্রথলি। এটা হচ্ছে কি মূত্রথলি। মূত্রথলি থেকে যে নালীটা বের হয় তার নাম মূত্রনালী। তার নাম কি, মূত্রনালী। এই মূত্রনালীর এই মূত্রনালীর ঠিক নিচে এখানে একটা অঙ্গ থাকে নাশপাতি আকৃতির, যাকে বলা হয় সেমিনাল ভেসিকল। সেমিনাল ভেসিকল, ভেসিকল। ঠিক আছে, এবং এই জায়গায় একটা গ্রন্থি থাকে, যার নাম হচ্ছে প্রোস্টেট গ্রন্থি। কি থাকে, একটা গ্রন্থি থাকে। এই গ্রন্থিটার নাম হচ্ছে কি প্রোস্টেট গ্রন্থি। এই জায়গায় একটা গ্রন্থি থাকে, যার নাম হচ্ছে প্রোস্টেট গ্রন্থি। কি, প্রোস্টেট গ্রন্থি। ঠিক আছে, এরপরে আমাদের এই যে মূত্রনালীটা নিচের দিকে নেমে আসে, এই যে প্রায় 19 থেকে 20 সেন্টিমিটার লম্বা, এবং তার শেষ মাথায় আমাদের থাকে কি পেনিস। এই হচ্ছে আমাদের পেনিস। ঠিক আছে, আমি টেস্টিসটা লেখাটা একটু সরাই ফেলি।
এই পেনিসের মাথাটা একটু মোটা থাকে, এটা তো তোমরা সবাই জানোই, ঠিক আছে? যদি না জানো তাহলে নিজেরটা একটু দেখে নিও, ঠিক আছে? এই হচ্ছে কাহিনী, এটা পুরুষদের, মহিলারা দেখতে যায়ও না। এটা যে পুরুষ প্রজনন তন্ত্র বলতেছি। গ্ল্যান্স পেনিস, এটাকে বলা হচ্ছে কি পেনিস, আর এটাকে বলা কি গ্ল্যান্স পেনিস, ঠিক আছে? আর এটা কি বললাম, টেস্টিস। তাহলে আমরা কি বললাম, এগুলো হচ্ছে আমাদের অভ্যন্তরীণ, আর এটা হচ্ছে আমাদের বহির্জননাঙ্গ। তাহলে আমরা কি কি বললাম, বহির্জননাঙ্গের মধ্যে আমরা কি পাচ্ছি, স্ক্রোটাম, আর হচ্ছে শিশ্ন বা পেনিস, ঠিক আছে? এইটা পাবো। আর অভ্যন্তরীণে আমরা কি কি পাচ্ছি, টেস্টিসের উপরে একটা টুপির মতো অংশ থাকে, তাকে বলা হচ্ছে এপিডিডাইমিস। এপিডিডাইমিস একটা নালীর মতো উপরের দিকে উঠছে, তাকে বলা হয় ভাস ডিফারেন্স। ভাস ডিফারেন্স দিয়ে যুক্ত হয়েছে কার সাথে, মূত্রথলি থেকে বের হয়ে আসা মূত্রনালীর সাথে। ওই জায়গায় একটা হচ্ছে নাশপাতি আকৃতির গ্রন্থি আছে, তার নাম হচ্ছে কি, একটা হচ্ছে কি সেমিনাল ভেসিকল, এবং একটা গ্রন্থি আছে তার নাম প্রোস্টেট গ্রন্থি। প্রোস্টেট গ্রন্থির নিচেও আরেকটা গ্রন্থি থাকে, যেটার নাম হচ্ছে আমরা বলি হচ্ছে কৌপার গ্রন্থি। কি, কৌপার গ্রন্থি। প্রত্যেকটার কাজ আমরা পড়বো, ঠিক আছে? এরপরে মূত্রনালীটা বের হয়, কার সাথে মিলিত হচ্ছে, আমাদের পেনিসে গিয়া উন্মুক্ত হচ্ছে, ঠিক আছে? এই হইলো আমাদের অভ্যন্তরীণ জননাঙ্গ। এখন প্রত্যেকটা জিনিস সম্পর্কে আমরা বিস্তারিত পড়ব, ওকে? এইবার দেখো আমরা পুরুষ প্রজননতন্ত্রটাকে পড়বো আগের মতো করেই, যে মুখ্য জননাঙ্গ, আর এটা হচ্ছে কি আনুষঙ্গিক বা গৌণ জননাঙ্গ। তাহলে দেখো প্রথমে হচ্ছে শুক্রাশয়, হচ্ছে মুখ্য পুরুষ প্রজননাঙ্গ। বাকি অঙ্গগুলো হচ্ছে আনুষঙ্গিক পুরুষ প্রজননতন্ত্রের নিম্ন বর্ণিত অংশগুলো নিয়ে গঠিত। এক নম্বরে আসে শুক্রাশয়, ঠিক আছে? তাহলে এক জোড়া ডিম্বাশয়, ডিম্বাকার শুক্রাশয় অন্ডথলি বা স্ক্রোটাম নামক একটা থলির ভিতরে কি থাকে, আবদ্ধ এবং শুক্ররজ্জু দিয়ে লাগানো অবস্থায় দুটি পায়ের উরুসন্ধির উপাঙ্গের মতো ঝুলে থাকে। উরু তো মানে বুঝো, এই যে আমাদের পায়ের এইগুলাকে বলে উরু, ঠিক এই জায়গাতে দুইটা টেস্টিস কি থাকে, ঝুলানো থাকে, ঠিক আছে? কার ভিতরে থাকে, আমরা একটু আগেই বলছি কার মধ্যে ঝুলানো থাকে, এই যে স্ক্রোটাম, বা এটার নাম হচ্ছে স্ক্রোটামকে বাংলায় বলে আমরা কি, শুক্রাশয়, এর মধ্যে ঝুলানো অবস্থায় থাকে, ঠিক আছে? এরপরে বলছে কি, স্ক্রোটামের ভিতরে শুক্রাশয় দুটি পাশাপাশি অবস্থান করে, তবে বাম দিকে স্ক্রোটামটা একটু বড় হয় এবং কিছুটা কি থাকে, ঝোলা থাকে। এমসিকিউ জন্য মনে রাখতে পারো, ঠিক আছে? নিচের কোনটি সঠিক বা সঠিক নয়, এই টাইপের এমসিকিউ দিয়ে দিতে পারে, যে কোন শুক্রাশয়টা বড়, বাম শুক্রাশয়টা বড় এবং কিছুটা কি রে, ঝোলা। ভ্রূণীয় বিকাশের সময় এই কথাটা একটু ভালো করে মনে রাখবা। নর্মালি যখন আমাদের ভ্রূণ বিকাশ ঘটে, অর্থাৎ মায়ের গর্ভে থাকাকালীন সময়ে এই যে শুক্রাশয়গুলা কিন্তু পেটে থাকে। কোথায় থাকে, পেটে থাকে। পেট থেকে আস্তে আস্তে তার বয়স বৃদ্ধির সাথে সাথে আস্তে আস্তে কি হচ্ছে, নিচের দিকে নামে যায়। দেখো লেখা আছে, ভ্রূণীয় বিকাশের সময় শুক্রাশয় উদরের পেলভিক গহ্বরে বিকশিত হয়, কিন্তু শিশুর জন্মের সময় এগুলো উদর গহ্বর থেকে বেরিয়ে কি হয়, স্ক্রোটামে অবস্থান করে। এখন বলছে যে তোমাকে প্রশ্ন করতে পারে যে কেন উদর গহ্বর থেকে স্ক্রোটামটা নিচের দিকে, শুক্রাশয়টা কেন নিচের দিকে চলে গিয়ে স্ক্রোটামে অবস্থান করলো? এই জন্য মনে রাখবা যে আমাদের যে শুক্রাণু তৈরি করার জন্য যে তাপমাত্রাটা দরকার, পাকস্থলিতে সেই তাপমাত্রা একটু বেশি থাকে, ঠিক আছে কিনা? আর স্ক্রোটামে আমাদের নর্মাল বডির থেকে তাপমাত্রা কত থাকে, দেখো লেখা আছে, এই যে শুক্রাশয়ের বহি উদরীয় অঙ্গ বলে, কারণ এতে স্বাভাবিক দেহের তাপমাত্রার চেয়ে কত, 2 ডিগ্রি সেলসিয়াস কম তাপমাত্রায় শুক্রাণু সৃষ্টি হয়। তাহলে মনে রাখবা যে আমাদের পাকস্থলীতে যেই তাপমাত্রাটা থাকে তার থেকে, বা আমাদের বডির যে টেম্পারেচার আছে তার থেকে শুক্রাশয়ের তাপমাত্রা হচ্ছে কত, 2 ডিগ্রি সেলসিয়াস কম, যেটা শুক্রাণু উৎপাদনের জন্য একটা উপযোগী তাপমাত্রা। যেই কারণে কি হচ্ছে, বিকাশ হয় কোথায়, উদরে বা পেটে, অ্যাবডোমেনে, বাট জন্মের সময় এটা উদর গহ্বর থেকে বেরিয়ে স্ক্রোটামে অবস্থান নেয়, ঠিক আছে? আর শুক্রাশয়কে বহি উদরীয় অঙ্গ বলা হয়। বহি উদরীয় অঙ্গ কেন, কারণ ওই যে বললাম আগে ছিল উদর মানে পেটে, পেলভিক রিজনে, বাট পরে হচ্ছে কি পেট থেকে নিচে নামে গেছে, ঠিক আছে? আর স্বাভাবিক দেহের তাপমাত্রার চেয়ে এখানে কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কম থাকে, 2। এটা কিন্তু মেডিকেলে একবার প্রশ্ন আসছিল। এবার আমরা যদি শুক্রাশয়ের ছবিটা দেখি, এখানে একটা মাথায় রাখবা, শুক্রাশয়ে আমাদের একটা আবরণ দ্বারা আবৃত থাকে, তার নাম হচ্ছে টিউনিকা অ্যালবোজিনিয়া। কি নাম, টিউনিকা অ্যালবোজিনিয়া নামক আবরণে আবৃত থাকে। এমসির জন্য খুবই ইম্পর্টেন্ট এমসি প্রশ্ন আসতে পারে, যে শুক্রাশয় কোন আবরণ দ্বারা আবৃত থাকে, তোমাকে বলতে টিউনিকা অ্যালবোজিনিয়া নামক আবরণে আবৃত থাকে।
আবৃত এবং লম্বায় প্রায় 4 থেকে 5 সেন্টিমিটার এবং 10 থেকে 12 গ্রাম ওজন বিশিষ্ট। এগুলো মুখস্থ করার দরকার নাই, জাস্ট তুমি এটা মনে রাখবা যে শুক্রাশয়ের তাপমাত্রা কত, বডি টেম্পারেচার 2 ডিগ্রি সেলসিয়াস কম, এবং হচ্ছে কি এটা কোন আবরণ দ্বারা আবৃত থাকে রে, টিউনিকা অ্যালবোজিনিয়া। এখন শুক্রাশয়ের ভিতরে কি কি থাকে সেটার জন্য আমরা একটা ছবি দেখব। এখানে ছবিটা সুন্দর করে আঁকা থাকলেও আমি তারপরে একবার একেই দেখাবো, ঠিক আছে? তোমার একে দেখাইলে তোমার মাথায় একটা ভিজুয়ালাইজেশন আসবে। দেখো শুক্রাশয় যদি আমরা লম্বচ্ছেদ করি, অর্থাৎ তোমার বিচিটাকে নিয়ে এভাবে কাটলাম, ঠিক আছে? এই যে আমাদের শুক্রাশয় তাই আমরা লম্বচ্ছেদ করছি, ঠিক আছে? দেখবা এর ভিতরে অসংখ্য এরকম পেঁচানো পেঁচানো নালী থাকবে। কি থাকবে? এরকম অসংখ্য পেঁচানো পেঁচানো নালী থাকবে, প্রায় 1000টির মতো। কয়টা? 1000টি এরকম পেঁচানো নালী থাকে। আর এই পেঁচানো নালীটাকে বলি আমরা সেমিনিফেরাস নালিকা। এই পেঁচানো নালিকাটার নাম কি? সেমিনিফেরাস নালিকা। এই পেঁচানো নালিকাটাকে আমরা বলতেছি কি? সেমিনিফেরাস নালী, ঠিক আছে? এই সেমিনিফেরাস নালীর সংখ্যা কয়টা? 1000টি। অর্থাৎ একটা শুক্রাশয়ে সেমিনিফেরাস নালিকা থাকে কত? 1000টা। আর আগেই বলছি আমাদের এটা একটা আবরণ দ্বারা আবৃত থাকে, যে আবরণটার নাম কি? টিউনিকা অ্যালবোজিনিয়া। টিউনিকা অ্যালবোজিনিয়া, ঠিক আছে? এবার দেখো এই যে সেমিনিফেরাস নালিকাগুলা শেষ প্রান্তে গিয়ে একটা জায়গায় মিলিত হয়। শেষ প্রান্তে গিয়ে একটা জায়গায় কি হয়? মিলিত হয়। সবগুলাই একটা জায়গায় গিয়া মিলিত হয়। এই যেই জায়গাটাতে গিয়া মিলিত হচ্ছে এই অংশটুকুর নাম হচ্ছে রেটিটেস্টিস। কি এটার নাম? রেটিটেস্টিস, ঠিক আছে? এই রেটিটেস্টিসগুলো পিছনের দিকে আরও একটু বর্ধিত হয়ে 4 থেকে 6টার মতো নালী তৈরি করে, যেদেরকে বলা হয় ভাস ইফারেন্সিয়া। এদেরকে বলা হয় কি? ভাস ইফারেন্সিয়া, ঠিক আছে? তাহলে একটু ভালো করে বুঝো। পেঁচানো নালিকা থাকে 1000টার মতো, এগুলা মিলিত হয় যে স্থানটাতে, এখানে অনেকগুলো পেঁচানো নালীর মতো অংশ তৈরি করে, যাকে বলে আমরা রেটিটেস্টিস। ধরো এটাকে আমি লাল করে দিচ্ছি, রেটিটেস্টিস বলতে বুঝাইতে। আমি যদি এটা কালার আমাদের লাল না, বাট আমি বোঝানোর জন্য বুঝেছি এটা হচ্ছে রেটিটেস্টিস। এই রেটিটেস্টিসগুলো মিলিত হয়ে আবার অসংখ্য 4 থেকে 6টার মতো এরকম মোটা মোটা নালী তৈরি করে, যাদেরকে বলা হচ্ছে কি? আমরা ভাস ইফারেন্সিয়া বলবো। এটাকে কি বলবো? ভাস ইফারেন্সিয়া। ধরো অন্য কালার করে দিচ্ছি আমি, এই অংশটুকুকে বলতেছি আমরা কি? ভাস ইফারেন্সিয়া। এটার নাম কি বললাম আমরা? ভাস ইফারেন্সিয়া। এই ভাস ইফারেন্সিয়াগুলো যেখানে উন্মুক্ত হয় সেটাকে বলবো হচ্ছে আমরা এপিডিডাইমাস। এই জায়গা দেখবে এরকম টুপির মতো একটা নালীর মতো অংশ আছে, এটাও পেছনে একটা নালী, ঠিক আছে? এখানে একটা অংশ আছে, এটার নাম হচ্ছে এপিডিডাইমিস। ইপিডিডাইমিস, ঠিক আছে? এটার নাম হচ্ছে কি? ইপিডিডাইমিস। তা আমরা যেহেতু শুক্রাশয় পড়তেছি, ইপিডিডাইমিসটা একটু পরে পড়বো, একটু দেখে নাও বইয়ে। এই দেখো শুক্রাশয়ের ছবিটা সুন্দর করে দেওয়া আছে। এই দেখো এখানে অনেকগুলা পেঁচানো পেঁচানো নালী আছে না? এই পেঁচানো নালীগুলাকে বলতেছি আমরা কি? আচ্ছা, এখান থেকে দেখো, তাহলে আমরা ওজন বিশিষ্ট পর্যন্ত পড়ে ফেলছি আগেই। এবার দেখো প্রত্যেকটা শুক্রাশয়ের ভিতরে প্রায় 1000টি, এমসিকিউর জন্য মনে রাখবে 1000টি সূক্ষ্ম এবং পেঁচানো সেমিনিফেরাস নালিকা থাকে। এই যে দেখো এই অংশটুকু হচ্ছে তোমার কি? এইগুলো হচ্ছে সেমিনিফেরাস নালিকা। এমসিকিউতে প্রশ্ন আসবে সেমিনিফেরাস নালিকা কয়টা? 1000টি। এগুলো ইন্টারস্টিশিয়াল কোষ এবং লেডিক কোষে ডুবানো থাকে। এটা খুবই ইম্পর্টেন্ট। ইন্টারস্টিশিয়াল কোষ এবং কোন কোষে? লেডিক কোষ। এবং ইন্টারস্টিশিয়াল কোষ থেকেই কিন্তু আমরা আরেকটা নাম হচ্ছে কি? লেডিক কোষ। ইন্টারস্টিশিয়াল কোষের আরেকটা নাম কি? লেডিক কোষ। আর এখান থেকে মনে রাখবা আমাদের টেস্টোস্টেরন হরমোন খরিত হয়। কি হয়? টেস্টোস্টেরন হরমোন খরিত হয়, ঠিক আছে? সেমিনিফেরাস নালিকাগুলো কতগুলো সংগ্রাহক নালিকায় উন্মুক্ত হয়ে একটা জালিকাকার গঠন সৃষ্টি করে, একে বলা হয় রেটিটেস্টিস। এই যে দেখো সবগুলো সেমিনিফেরাস নালিকা আসে একটা জায়গায় মিলিত হয়ে একটা জালিকাকার বিন্যাস করছে, তাকে বলা হচ্ছে কি? রেটিটেস্টিস। ওকে, এরপর দেখো রেটিটেস্টিস থেকে আরো 20টি 4 থেকে 6 সেন্টিমিটার, আমি আগে একটু ভুল বলছি হয়তো বা, এরকম আরো 20টা 4 থেকে 6 সেন্টিমিটার লম্বা এক ধরনের নালী পাওয়া যায়। এগুলাকে বলা হচ্ছে কি? ভাস ইফারেন্সিয়া। এটাকে কি বলা হচ্ছে? ভাস ইফারেন্সিয়া, ঠিক আছে? এবং শুক্রাশয়ের শীর্ষদেশ থেকে শুক্রাশয় ত্যাগ করে ইপিডিডাইমিসে মিলিত হয়, ঠিক আছে? আর সংগ্রাহক নালিকাগুলোকে আমরা কি বলতেছি? ভাস ইফারেন্সিয়া বলে। এখন বুঝছো কি না? এটা আলটিমেটলি গঠনটা বুঝাইলাম। এখন দেখো এখানে আছে কাজ। শুক্রাশয়ের কাজ কি? শুক্রাশয়ের কাজটা হচ্ছে এরকম,
যে শুক্রাণু উৎপাদন করা শুক্রাশয়ের প্রধান কাজ। কোথায় উৎপন্ন হয়? সেমিনিফেরাস নালিকায়। কোথায় উৎপন্ন হয় শুক্রাণু? সেমিনিফেরাস নালিকার একটা কোষ আছে যেটার ভিতরে বলে সেমিনাল জার্মিনাল কোষ। ঠিক আছে, এখন বলছে যেই প্রক্রিয়ায় শুক্রাণু উৎপন্ন হয় সেই প্রক্রিয়াটার নাম হচ্ছে স্পারমাটোজেনেসিস। ঠিক আছে, তো এখন ওইভাবে লিখছে সেমিনিফেরাস নালিকা স্পারমাটোজেনেসিস প্রক্রিয়ায় শুক্রাণু উৎপাদন করে এবং শুক্রাশয়ের লেডিক কোষ বা ইন্টারস্টিশিয়াল কোষ থেকে টেস্টোস্টেরন হরমোন ক্ষরণে। এমসির জন্য খুবই ইম্পর্টেন্ট। এবং মানুষ প্রতি সেকেন্ডে প্রায় 1500টির মতো শুক্রাণু উৎপাদন করে, অর্থাৎ এটার কোনো অভাব হয় না। ঠিক আছে, ধুমাধাম উৎপন্ন হইতে থাকে। তাহলে এখান থেকে আমরা কী বলবো? শুক্রাশয় থেকে অনেক এমসিকিউ। শুক্রাশয় ওজন টোজন পড়ার দরকার নাই। শুক্রাশয় হচ্ছে কিরা প্রধান আমাদের জননাঙ্গ পুরুষদের। শুক্রাশয়ের আবরণীটার নাম কি? টিউনিকা অ্যালবোজিনিয়া। কোন শুক্রাশয়টা বড়? বাম শুক্রাশয়টা বড় এবং হচ্ছে কি বতে বাম বতে বড়, মনে রাখবা। ঠিক আছে, আর কিছুটা কি থাকে? ঝোলা। এবং বলছে যে শুক্রাশয় কোথায় উৎপন্ন হয়? উৎপন্ন হয় কোথায়? পাকস্থলিতে বা অ্যাবডোমেনে, মানে পাকস্থলী বলবো না, উদর গহ্বরে, এবং পরবর্তীতে অবস্থান নেয় কোথায়? অন্ডথলি বা স্ক্রোটামে। এখন শুক্রাশয়ের তাপমাত্রা কত? নর্মাল বডি টেম্পারেচার 2 ডিগ্রি সেলসিয়াস কম। এবং মনে রাখতে হবে শুক্রাশয় একটা পাতলা আবরণ দ্বারা আবৃত থাকে, তার নাম কি রে? আমাদের টিউনিকা অ্যালবোজিনিয়া। এখন শুক্রাশয়ের লম্বচ্ছেদ করলে ভিতরে যদি আমরা দেখি যে এখানে আমরা 1000টির মতো সেমিনিফেরাস নালিকা পাবো, যার ভিতরেই উৎপন্ন হয় কি? শুক্রাণু। ঠিক আছে, সেমিনিফেরাস নালিকাগুলো মিলিত জালিকাকার গঠন তৈরি করে, তাকে বলা হচ্ছে রেডিটেস্টিস। রেডিটেস্টিস থেকে আরো 20টার মতো সংগ্রাহক নালিকা তৈরি, যাকে বলে ভাসিফারেন্সিয়া। এবং ভাসিফারেন্সিয়া কোথায় গিয়ে মিলিত হয়? ইপিডিডাইমিসে। ঠিক আছে, এবার দেখো এখান থেকে আরেকটা পড়তে হবে, সেটা হচ্ছে সবথেকে বেশি পড়তে হবে শুক্রাশয়ের কাজ। খালি এটা না, তুমি এখানে যতগুলো অঙ্গাণু পড়বা, মেইন টপিক তোমাকে যেটাতে ফোকাস করতে হবে অ্যাডমিশনের জন্য সেটা হচ্ছে কি? কাজ। ওকে, এবার চলে যাই আমরা শুক্রাশয়ের পরে। এই যে ছবি দেখো, কত সুন্দর ছবি। ঠিক আছে, এই যে পরে পেনিস, গ্লান্স পেনিস, প্রিপিউস, এগুলো আমরা একটু পরেই বুঝবো। ঠিক আছে, এবার আসে এপিডিডাইমিস। প্রত্যেকটা শুক্রাশয়ের ভাসাইফারেন্সিয়া একত্রে মিলিত হয়ে একটি করে 4 থেকে 6 মিটার লম্বা অত্যন্ত পেঁচানো এপিডিডাইমিস গঠন করে। এই যে দেখো এই অংশটুকু হচ্ছে আমাদের কি? এই যে লাল কালারের অংশটুকু আছে না, এটাই হচ্ছে এপিডিডাইমিস। এখন এপিডিডাইমিসের 3টা পার্ট আছে, আমরা বই পরে পড়তেছি, আগে দেখে নাও। এপিডিডাইমিসের 3টা পার্ট। এটাকে বলা হচ্ছে মস্তক। এই পর্যন্ত উপরের দিকে যে অংশটুকু আছে সেটা হলো কি? মস্তক বা ক্যাপুট এপিডিডাইমিস। এরপরেরটা আছে মধ্য। ঠিক আছে, এটা যে মধ্যখণ্ড, আর শেষেরটাকে বলতেছি আমরা কি? লেস। তাহলে এপিডিডাইমিসের কয়টা পার্ট? 3টা পার্ট। এপিডিডাইমিসের কয়টা পার্ট? 3টা পার্ট। এমসিকিউর জন্য খুবই মনে রাখবা। ঠিক আছে, দেখো লেখা আছে এপিডিডাইমিস 3 অংশে বিভক্ত। 1 মস্তক বা ক্যাপুট এপিডিডাইমিস, দেহখণ্ড বা মধ্য এপিডিডাইমিস, আর লেস বা কড়া এপিডিডাইমিস। ঠিক আছে, তাহলে এত কিছু পড়ার দরকার নেই। এই ভিতরে লাইনগুলো দেখো। মস্তক মানে কি? দেখো এটা সেমিনিফেরাস নালিকার সাথে যুক্ত থাকে। এটি এপিডিডাইমিসের মাঝের অংশ, আর এটি শুক্রনালীর সাথে যুক্ত থাকে। ঠিক আছে, তো এইখানে মনে রাখবা জাস্ট 3টা পয়েন্টের নাম: এপিডিডাইমিসের মস্তক, মধ্যখণ্ড বা দেহ, বা লেস বা কড়া এপিডিডাইমিস। কাজ কি? ভেরি ভেরি মোস্ট ইম্পর্টেন্ট। তো এপিডিডাইমিস শুক্রাণুর ভিতরে তরল বা কঠিন অসার পদার্থগুলোকে শোষণ করে, আলাদা করে ফেলে, এবং শুক্রাণুর নিষেকের ক্ষমতাকে কি দেয়? বাড়িয়ে দেয়। আর পুষ্টি পদার্থ ক্ষরণ করে এগুলো শুক্রাণুকে কি রাখে? সতেজ রাখে। কাজটা ইম্পর্টেন্ট। এবার দেখো ভাস ডিফারেন্স। আমি তোমাদের একটা ছবি দেখাইছিলাম না, এই যে ছবিটা, যে এই যে এপিডিডাইমিস থেকে একটা নালীর মতো অংশ উপরের দিকে উঠছে, প্রায় কত? 40 থেকে 50 সেন্টিমিটার লম্বা। ঠিক আছে, এই যে শুক্রাশয় থেকে এত বড় একটা নালী উপরের দিকে উঠছে, এই নালীটার নামই হচ্ছে কি? ভাস ডিফারেন্স। দেখো লেখা আছে এটা শুক্রনালীর প্রত্যেকটি এপিডিডাইমিস প্রায় 40 থেকে 50 সেন্টিমিটার লম্বা, বড় গহ্বর এবং মোটা প্রাচীরযুক্ত একটা ভাস ডিফারেন্স উন্মুক্ত হয়। ভাস ডিফারেন্স শ্রোণী গহ্বরে প্রবেশ করে মূত্রথলির উপর দিয়ে বেঁকে অবস্থান করে। এই যে দেখো, মূত্রথলির উপর দিয়ে বেঁকে অবস্থান করে এবং মূত্রনালীর অতিক্রম করার পর অ্যাম্পুলা নামে একটা মাকু আকৃতির ফোলা অংশ গঠন করে, এবং অ্যাম্পুলা পরে কার সাথে? এই দেখো সেমিনাল ভেসিকলের সাথে কি হয়? যুক্ত। এটা যে সেমিনাল ভেসিকল, এটার সাথে কি হচ্ছে? যুক্ত হচ্ছে। এগুলো রিডিং পড়ার দরকার নাই, তুমি বুঝে ফেলছো আগে ছবি দিয়ে। এবং খালি পড়ো কাজ। প্রধান কাজ হচ্ছে সঙ্গমের সময় দ্রুত শুক্রাণু পরিবহন করা, অর্থাৎ তোমার যৌন মিলনের সময় এটা কি করে? শুক্রাশয় থেকে শুক্রাণুটাকে ওই যে যোনিতে নিয়ে যায়। ঠিক আছে, এটাই বলছে যে প্রধান কাজ হচ্ছে সঙ্গমের সময় দ্রুত শুক্রাণু পরিবহন করা, তবে কিছু সময়ের জন্য শুক্রাণু জমাও রাখে। তো এই অধ্যায়টা নিয়ে বলা, মানে পড়ার সময় একটা জিনিস মাথায় রাখবা যে তোমাকে জানতে হবে। ঠিক আছে, আমি একটু হয়তো বা আমার কথাগুলো একটু
বেখাসকা, মাঝে মধ্যে দুইটা তোমার কাছে শুনতে অশ্লীল বা অকট লাগতে পারে, বাট তোমাকে জানতে হবে, সুতরাং তোমাকে ভালো করে বুঝতে হবে। সো ওই যে বললাম জানার জন্য হলো, এটা তুমি একদম ভালো করে একদম ওপেন মাইন্ডলি নিয়ে পড়বা। আরবার গালি দিও না, এই স্যারের অশ্লীল ভাষা, এই স্যারের মুখ খারাপ, এরকম করে বলা যাবে না। তোমাকে জানতে হবে, এই জানার জন্য আমি তোমাকে যতটুকু সহজ ভাবে পারি তোমাকে বুঝাবো, ঠিক আছে? অর্থাৎ যৌন মিলনের সময় তারা শুক্রাশয় থেকে শুক্রাণুকে পরিবহন করে মহিলা মানুষের যোনিতে নিয়ে যায়, ঠিক আছে? এবার এখানে আরেকটা ইম্পর্টেন্স আছে, মনে রাখবা। ইম্পর্টেন্সটা হচ্ছে কি, যদি কেউ বাচ্চা নিতে না চায়, ধরো আমার 3টা বাচ্চা হয়ে গেছে আর আমি বাচ্চা নিতে চাচ্ছি না, তখন কি করা হয়, এই জায়গাটা অপারেশনের মাধ্যমে এই ভাস ডিফারেন্সটাকে কেটে, অপারেশনের মাধ্যমে ভাস ডিফারেন্সটা কেটে বাঁধে দেওয়ার লাগে। সেই এই বাসের ভাস ডিফারেন্সটাকে কেটে বাঁধে দেওয়ার লাগে, তাহলে এদিক দিয়ে তার শুক্রাণুই বের হচ্ছে না। আর শুক্রাণু বের না হলে আমার বউয়ের ডিম্বাণুর সাথে মিলন হবে কেমনে? তাহলে আমার বাচ্চাও আর হবে না। আর এই যে মনে রাখবা, মেডিকেলে কোনো কিছু অপারেশন করে অঙ্গচ্ছেদ করাটাকে টমি বলা হয়। আর যেহেতু আমরা ভাস ডিফারেন্স করছি তাকে বলা হয় ভেসেকটমি। কি বলা হয়? ভেসেকটমি। এগুলো নিয়ে আমরা আরেকটা টপিকই পাবো, যে জন্ম নিরোধ পদ্ধতি, ঠিক আছে? তো এখানে তারপর বলে রাখলাম ভেসেকটমি কোথায় 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 করা হয়, ভাস ডিফারেন্সে। ওকে, এরপরে যাও, ভাস ডিফারেন্সের পরে আসে সেমিনাল ভেসিকল। তো সেমিনাল ভেসিকল আমরা পড়ে ফেলছি আগেই, যে স্তরী গহ্বরের মূত্রথলির নিম্ন প্রান্তে মলাশয়ের মধ্যবর্তী স্থানে অবস্থিত একজোড়া লম্বাকৃতির পেশিময় থলিকাকার গ্রন্থি থাকে, এটাকে বলে সেমিনাল ভেসিকল। আমরা যদি ছবির মাধ্যমে দেখাই, এই যে একটু আগে ছবিটা আঁকছিলাম না, এই যে দেখো, আমি একটু লাল কালার দিয়ে দেখাচ্ছি বা পিঙ্কি কালারের দিয়ে দেখাচ্ছি, এই ধরো পিঙ্কি কালার দিয়ে। এই যে বলছে মূত্রনালীর সাথে সংযোগ হওয়ার আগে এখানে একটা, এই যে একটা লম্বা আকৃতির গ্রন্থি আছে, এই গ্রন্থিটার নাম হচ্ছে কি, সেমিনাল ভেসিকল। এটার নাম কি? সেমিনাল ভেসিকল। দেখো সেমিনাল শব্দটা থেকে একটা জিনিস, সিমেন, সিমেন মানে কি? বীর্য। আমাদের কিন্তু বীর্যের মধ্যে কিন্তু শুধুমাত্র শুক্রাণু থাকে না, বীর্যের মধ্যে শুক্রাণু থাকে, কিছু পিচ্ছিল উপাদান থাকে, আর কিছু তরল আঠালো চেটচেটে পদার্থ থাকে, ঠিক আছে কি না? এই যে বীর্যটা আছে, এই বীর্যটার প্রায় বেশিরভাগ তরল, প্রায় 70% বীর্য গঠন করে, সিমেন্ট গঠন করে। তাহলে দেখো সেমিনাল ভেসিকলের কাজ কি? শুক্রাণুকে ধারণ করার জন্য পিচ্ছিল এবং সান্দ্র সেমিনাল তরল ক্ষরণ করে, যা 70% বীর্য বা সিমেনের গঠন করে, ঠিক আছে? অর্থাৎ আমরা যে বীর্য ত্যাগ করলে যে আঠালো চ্যাটচ্যাটে পদার্থটা বের হয়, তার 70% তরল অংশ আসে কোথা থেকে? সেমিনাল ভেসিকল থেকে। আর বীর্যের প্রধান উপাদান মনে রাখবা, প্রোস্টাগ্ল্যান্ডিন, ফ্রুক্টোজ, সাইট্রেট, তারা ইনোসিটল এবং কয়েক ধরনের প্রোটিন। এমসিকিউর জন্য প্রশ্ন আসতে পারে, বীর্যের প্রধান উপাদান কোনটি হয় অথবা নয়, তখন তোমাকে মনে রাখতে হবে প্রোস্টাগ্ল্যান্ডিন, ফ্রুক্টোজ, সাইট্রেট, ইনোসিটল এবং কয়েক ধরনের প্রোটিন, ঠিক আছে? এইসব পদার্থ কি করে? শুক্রাণুকে পুষ্টিদান করে। এবার ক্ষেপণ নালী, মনে রাখবা পুরুষদের ক্ষেপণ নালী এবং মূত্রনালী একটা, অর্থাৎ যেদিক দিয়ে মূত্র ত্যাগ করে তারা সেদিক দিয়ে বীর্য ত্যাগ করে, কিন্তু মহিলাদের ক্ষেত্রে কিন্তু আলাদা, তাদের যৌন নালী বা যোনি বা ভেজাইনা একটা আলাদা ছিদ্রপথ, আর হচ্ছে কি তোমার মূত্রত্যাগের ছিদ্রপথ কি আলাদা, কিন্তু পুরুষদের ক্ষেত্রে দুইটাই কিন্তু সেম। এ দেখো ক্ষেপণ নালী এবং মূত্রনালী, ইউরেথ্রা, আমরা বলতে পারি দুইটাই কি সেম জিনিস। ক্ষেপণ নালী মনে রাখবা, যেই পথ দিয়ে শুক্রাণু নালী বা সেমিনাল ভেসিকল নালী একত্রে মিলিত হয়ে প্রায় 19 মিলিমিটার লম্বা এবং 0. এত ব্যাস বিশিষ্ট একটা নালী গঠন করে, তাকে কি বলতেছি আমরা? ক্ষেপণ নালী বলি। তাহলে দেখো জিনিসটা, এইটা আসছে মূত্রনালী, এদিকে আসলো মূত্রনালী, এর সাথে ক্রিয়া যুক্ত হলো ভাস ডিফারেন্স। ভাস ডিফারেন্সেরই বাংলা নাম হচ্ছে আমাদের কি রে? ভাস ডিফারেন্সের বাংলা নাম হচ্ছে কি? শুক্রনালী। তাহলে এই যে বলছে, তুমি একটা রিডিং দিলা না, কি বলা হয়েছে? যে মূত্রনালী এবং শুক্রনালী মিলিত হওয়ার পরে দেখবে এখানে প্রায় 19 সেন্টিমিটার লম্বা, কত সেন্টিমিটার? 19 সেন্টিমিটার লম্বা এবং 0.3 সেন্টিমিটার মিলিমিটার চওড়া যে একটা নালী আছে, যার মাধ্যমে দিয়ে আমরা শুক্রাণু এবং মূত্র ত্যাগ করি, তাকেই বলতেছি আমরা কিরে? ক্ষেপণ নালী বা ইজাকুলেটরি ডাক্ট, অথবা আমরা এটাকে মূত্রনালী বা ইউরেথ্রাও বলতে পারি। তাহলে দেখো কাজ কি? ক্ষেপণ নালীর কাজ হচ্ছে সেমিনাল ভেসিকলের ক্ষরণ সহ শুক্রাণুকে ইউরেথ্রায় পৌঁছে দেয়। এবার দেখো মূত্রনালী বা ইউরেথ্রা, এটি রেচনতন্ত্র বা প্রজননতন্ত্রের একটা অভিন্ন নালী। রেচনতন্ত্রের মাধ্যমে মূত্র ত্যাগ করতেছি, আর প্রজননতন্ত্রের মাধ্যমে আমরা শুক্রাণু ত্যাগ করতেছি। একটা অভিন্ন নালী প্রায় 20 সেন্টিমিটার লম্বা এবং শিশ্নের শীর্ষদেশে উন্মুক্ত হয়, অর্থাৎ পেনিসের মাথায় যে একটা ছিদ্র আছে না, ওই ছিদ্রপথে বাইরে উন্মুক্ত হয়, ঠিক আছে? কাজ কি? এই নালীর মাধ্যমে বীর্য বাইরে সংকলিত হয় এবং মূত্র নিষ্কাশিত হয়। এগুলো গেল আমাদের অভ্যন্তরীণ, ঠিক আছে? এইবার চলে যাও
আমরা বাহ্যিক বহির্জননাঙ্গগুলা পড়ব। বহির্জননাঙ্গ দুই রকম, একটা স্ক্রোটাম আর একটা হচ্ছে কি শিশ্ন। তো আমরা এই যে একটা ছবি দেখছিলাম, স্ক্রোটাম বলতে কি বুঝাইছি, এই যে স্ক্রোটাম যার যেই থলির ভিতরে তোমার বিচিগুলো আছে সেই থলিটাকেই বলা হচ্ছে অন্ডথলি বা কিরা স্ক্রোটাম, স্ক্রোটাম, ঠিক আছে, স্ক্রোটাম। তাহলে কি বললাম, যেই থলির মধ্যে তোমার বিচিগুলো অবস্থান করতেছে তাকেই বলতেছি আমরা স্ক্রোটাম, ঠিক আছে। এখন দেখো স্ক্রোটামের ক্ষেত্রে আমরা একটা পড়ে নেব, দুই উরুর সন্ধিস্থলে লিঙ্গের গোড়ায় ঝুলে থাকা থলি আকৃতির বহির্জননাঙ্গটির নাম হচ্ছে কি স্ক্রোটাম। এটি ত্বক এবং 5 ধরনের পেশি দ্বারা নির্মিত। এমসির জন্য মনে রাখতে পারবো, এখানে ত্বক আছে এবং 5 ধরনের পেশি থাকে। কয় ধরনের পেশি? 5 ধরনের পেশি। পেশি স্তরের নিচে আবরণী টিস্যু দুটি পাতলা স্তর থাকে এবং স্তর দুটি মাঝখানে হাইড্রোসিলিক ফ্লুইড নামে এক ধরনের ঘনতরল পদার্থ থাকে। এটি পেশল ব্যবধায়ক দিয়ে কি থলির গহ্বর দুটি প্রকোষ্ঠে বিভক্ত করে, প্রতিটি প্রকোষ্ঠে একটা করে কি করে শুক্রাশয় অবস্থান করে। তুমি দেখে নিও, ঠিক আছে। কাজ, স্ক্রোটাম শুক্রাণু উৎপাদনের জন্য অনুকূল তাপমাত্রা রক্ষা করে এবং শুক্রাশয়কে, যেহেতু তরল আছে একটা, ওই যে দেখা যাচ্ছে না হাইড্রোসিলিক ফ্লুইড, এই তরলটা শুক্রাণুকে বিভিন্ন ঘর্ষণ থেকে, যখন দৌড়াচ্ছি কেউ আসে একটা ঘুষা মারলো, অনেক ফ্রেন্ড আছে না, আসে ফুচুত করে মারা দেয় একটা, এই যে ঘর্ষণ আঘাত চাপ থেকে কি করে রক্ষা করে, ঠিক আছে। এবার দেখো আমরা শিশ্ন বা পুরুষাঙ্গ, যেটা আমরা ইংরেজিতে বলি পিনাস বা পেনিস অনেকেই বলে। তাহলে শিশ্ন হচ্ছে পুরুষের এমন একটা বহির্দেশীয় যার ভিতর দিয়ে ইউরেথ্রা অতিক্রম করে বাইরে উন্মুক্ত হয়। এর ত্বকের নিচে কোনো চর্বি নেই বা পাতলা টিস্যু, শুধুমাত্র পাতলা টিস্যু আছে। এখন ধরো এগুলো আসলে বলতে অশ্লীল শোনাবে, তাও বলি যে ধরো যদি পিনেস দেখো বা পেনিস দেখো, এটা হচ্ছে অনেক পাতলা একটা ত্বক দ্বারা আবৃত থাকে। এখন এখানে চর্বি থাকে না, চর্বি জমাও হইতে পারে না। এখন ধরো আমার পেটের মধ্যে চর্বি জমে আমার পেট এই ঢাকির মতো হয়ে যায়। এখন যদি আমার পেনিসের উপরে হচ্ছে কি চর্বি জমা শুরু করে, চর্বি ধরো আমার পেনিসে হচ্ছে কি চর্বি জমা শুরু করলো, এরা আমি তো প্রতিনিয়তই খাচ্ছি, চর্বি জমতে জমতে দেখবে এক সময় অ্যানাকন্ডা সাপের মতো হয়ে গেছে, বুঝছো কি না? এটা একটা বড় সমস্যা। এই জন্য এখানে কোনো চর্বি থাকে না, শুধুমাত্র পাতলা টিস্যু আছে। তাই শিশ্নের ত্বক আলগা থাকে এবং যে অংশে শিশ্ন উঠেছে তাকে বলে শিশ্নমূল বা রুট, এবং সেখানে কয়েক গাছা চুল থাকে। শিশ্নের যে অংশ ঝুলে থাকে সেটি হচ্ছে কি শিশ্ন দেহ। তাহলে দেখো এই যে গোড়ার দিকের অংশটা আছে না, এই গোড়ার দিকের অংশটা দেখবা কিছু চুল টুল থাকে, এই অংশটুকে বলে আমরা কি রুট অফ দ্য পেনিস, ঠিক আছে। এবং এই যে মূল দেহটা আছে এটাকেই বলতেছি আমরা শিশ্ন বা শিশ্ন দেহ বলতে পারি। এখন শিশ্ন দেহটা যে আমরা এইভাবে একটু আঁকে দেখাই, এই শিশ্ন দেহের মাথায়, ঠিক আছে, একটু মোটা থাকে এবং এখানে সব থেকে বেশি স্নায়ু প্রান্ত থাকে। এটাকে বলতেছি আমরা গ্ল্যান্ড পেনিস। কি বলা হয় এটাকে? গ্ল্যান্ড পেনিস, ঠিক আছে। দেখো লেখা আছে এইখানে যে এর ডগায় ব্যাঙের ছাতা আকৃতির লাল মুন্ডিকে শিশ্ন মুন্ড বা গ্ল্যান্স পেনিস বলা হয়। এদের সবচেয়ে বেশি স্নায়ু প্রান্ত উন্মুক্ত থাকে এবং এই মুন্ডিকে যে চামড়া ঢেকে রাখে তাকে বলা হয় কি রে? প্রিপিউস। এবং মুসলমান পুরুষে এই অংশটি খতনার সময় কেটে ফেলা হয়। তাহলে একটু লাইনটা একটু ক্লিয়ার করে নাও যে এটা যদি আমার পেনিস হয়, দেখবা এই যে মাথার দিকে যে ব্যাঙের ছাতার মতো অংশটা আছে এগুলো কি হয়? গ্ল্যান্স পেনিস, ঠিক আছে। এই গ্ল্যান্স পেনিস একটা পাতলা চামড়া দিয়ে আবৃত থাকে। কি থাকে? একটা চামড়া দিয়ে আবৃত থাকে। এই চামড়া দিয়ে আবৃত অংশটাকে বলি আমরা প্রিপিউস। আর বাচ্চাদের, বিশেষ করে মুসলমানদের কি করে? এই প্রিপিউসটাকে কেটে ফেলে। তবে আমি একটা কথা বলে রাখি যে প্রিপিউস শুধুমাত্র মুসলমানদের কাটা উচিত এমনটা না, এটা কিন্তু কোনো ধর্মীয় অনুশাসন না যে খালি মুসলমানরাই কাটতে পারবে বা হিন্দুরা কাটতে পারবে না বা কাটে না এরকম। কিন্তু এটা কথা মনে রাখবা, প্রিপিউস কেটে ফেলাটা খুবই জরুরি। এখানে অনেক ধরনের, ধরো তুমি হিসু করলা, অনেক পানি জমে আছে, এই সেই ঘামতেছ, এখানে গিয়া দেখবা এটার নিচে আছে কি রে পানি জমে থাকে, দেখবা এখানে একটা সময় কি হয়? অনেক ধরনের সমস্যা, অ্যালার্জি, চর্মরোগ, ইভেন ক্যান্সার পর্যন্ত হয়ে যেতে পারে। এই জন্য প্রিপিউস কেটে ফেলা অপারেশনের মাধ্যমে খুবই জরুরি। এবং দেখবা খ্রিস্টান বা যারা ইহুদি আছে বা আরও আদার্স আছে, তারা কিন্তু, মুসলিমরা তো হচ্ছে 3 বছর 5 বছর 7 বছরে গিয়ে কাটে, ওরা দেখবা জন্মের পরে 7-8 দিনের মধ্যে কি করে ফেলে? এটাকে কেটে ফেলে। সো এটা কিন্তু কোনো ধর্মীয় অনুশাসন না, তোমার নিজের স্বার্থের রক্ষার্থে অবশ্যই এটা অপারেশন করে কেটে ফেলা উচিত। ওকে, এখন দেখো এখানে একটু অবহিত কিছু কথাবার্তা আছে। শিশ্ন দেহ 2 ধরনের ইরেকটাইল টিস্যু। এখন ইরেকটাইল শব্দটা মানে কি মনে রাখবা? ইরেক্ট মানে কি? খাড়া। ইরেক্ট শব্দটার অর্থ হচ্ছে কি? ইরেক্ট শব্দটা হচ্ছে কি? খাড়া।
ঠিক আছে। ইরেক্ট শব্দটার অর্থ হচ্ছে খাড়া, অর্থাৎ শিশ্ন দেহ দুই ধরনের ইরেকটাইল টিস্যুতে গঠিত। এখন এখানে একটু অশ্লীলভাবে হয়ে যাবে, দেখবা এক বিশেষ কিছু উত্তেজনা যদি ছেলেরা পায়, সেই উত্তেজনা পাইলে দেখবা তাদের পিনাস কি যায়, এখান থেকে ঝুলে একদম খাড়া হয়ে যায়। এই ধরনের টিস্যুগুলোকে, যে টিস্যুগুলো উত্তেজনা প্রাপ্তির ফলে তারা হচ্ছে একটু লম্বা বা খাড়া শক্ত হয়ে যাচ্ছে, সেই পেশিগুলোকে বলি আমরা ইরেকটাইল পেশি। এবং শিশ্নদের দুই ধরনের ইরেকটাইল পেশি আছে, এমসিকিউতে মনে রাখতে পারো। সেটা হচ্ছে একটা কর্পোরা ক্যাভার্নোসা এবং কর্পোরা স্পঞ্জিওসাম। ঠিক আছে, তাহলে এমসিকিউতে প্রশ্ন আসতে পারে শিশ্নদের পেশি দুইটার নাম কি? এটার নাম কর্পোরা ক্যাভার্নোসা, আর এটা কি রে? কর্পোরা স্পঞ্জিওসাম। আর এই টিস্যু দৃঢ় হলে শিশ্ন কি হয় রে? প্রসারিত হয়। কাজ কি? এই প্রজনন ক্রিয়ার দৃঢ় এবং প্রসারিত হয়ে এটা ইউরেথ্রার মাধ্যমে বীর্য স্ত্রী জননতন্ত্রের অভ্যন্তরে প্রেরণ করে। অর্থাৎ যখন তুমি যৌন মিলন করতে যাও, ওই যে বললাম তোমার বিশেষ কিছু উত্তেজনা, এই উত্তেজনায় তারা প্রসারিত হয়ে ইউরেথ্রার মাধ্যমে বীর্যকে কোথায়? স্ত্রী জননতন্ত্রের মধ্যে প্রবেশ করায় দেয়। ঠিক আছে, এবারে আসি আমরা পুরুষের মধ্যে কিছু জনন গ্রন্থি আছে, দুইটা জনন গ্রন্থি আছে। একটা হচ্ছে প্রোস্টেট গ্রন্থি, আর একটা হচ্ছে কি বার্থো ইউরেথ্রাল বা কৌপারের গ্রন্থি। ঠিক আছে, আর প্রোস্টেট গ্রন্থির ছবিটা আমরা একটু আগেই দেখাইছিলাম, যে এই যে দেখো যে আমাদের যে সেমিনাল ভেসিকলের পরে এই জায়গাটাতে একটা নাশপাতি আকৃতির গ্রন্থি আছে। ঠিক আছে, দুই খণ্ডে, তাকেই বলতেছি আমরা প্রোস্টেট গ্রন্থি। তোমরা যদি তোমাদের বই দেখো, বইয়ের ছবিটা আরো ভালো করে দেওয়া আছে। এই যে দেখো, এই যে সবুজ কালার অংশটা আছে, এটার নাম হচ্ছে কি? প্রোস্টেট গ্রন্থি। আর ঠিক তার নিচেই আরেকটা আছে গ্রন্থি আছে, যার নাম কি? কৌপারের গ্রন্থি। এখন এগুলোর কাজ তুমি পড়ে নিবা, আমি একটু পড়াই দিচ্ছি। দেখো, প্রোস্টেট গ্রন্থি এটি স্তনিক গহ্বরের মূত্রথলির নিচে অবস্থিত নাশপাতি আকৃতির গ্রন্থি এবং গোড়া বা চূড়ায় বিভক্ত। এটি পেশল গ্রন্থি, এগুলো পড়ার দরকার নেই, তুমি কাজটা পড়ে নাও। কাজ, এই গ্রন্থি থেকে এক ধরনের ক্ষারীয় তরল নিঃসৃত হয়। খুবই ইম্পর্টেন্ট কথাবার্তা বলছে যে এই গ্রন্থি থেকে এক ধরনের কি হয়? ক্ষারীয় তরল নিঃসৃত হয়, যা বীর্যরসের পরিমাণ বৃদ্ধি করে এবং যোনির ভিতরে অম্লীয় অবস্থাকে প্রশমিত করে শুক্রাণুকে বেঁচে থাকতে সাহায্য করে। মনে রাখবা, মহিলাদের যোনিতে একটা অ্যাসিড আছে, তার নাম হচ্ছে ল্যাকটিক অ্যাসিড। কি অ্যাসিড? ল্যাকটিক অ্যাসিড। যে কারণে অ্যাসিড সংস্পর্শে যদি আসে, আমাদের বীর্য বা শুক্রাণুগুলো নষ্ট হয়ে যাবে। তো এই জন্য প্রথমে আমাদের বীর্যরসে এক ধরনের ক্ষারীয় তরল থাকে, এই ক্ষারটা কি করে? ল্যাকটিক অ্যাসিডটাকে প্রথমে প্রশমিত করে, তার ফলে শুক্রাণু বেঁচে থাকতে পারে। ঠিক আছে, এবার দেখো, এবার বলছে বাল্বো ইউরেথ্রাইল গ্রন্থি, বা কৌপারের গ্রন্থি। এই গ্রন্থি হচ্ছে ইউরেথ্রার দুই পাশে অবস্থিত দুটি মটর দানার মতো গ্রন্থি, এবং এটা মনে রাখবা, সঙ্গমের সময় অর্থাৎ তোমার সেক্সের সময় এই গ্রন্থি থেকে মিউকাস নিঃসৃত হয়, যা যোনিপথকে কি করে? পিচ্ছিল করে। ঠিক আছে, যোনিপথকে পিচ্ছিল করে সঙ্গমে সুগম করে দেয় আর কি, এক কথায় শেষ, মানে আনন্দ ঘন করে তোলে। ঠিক আছে, এবার যাও, এইটা হচ্ছে গেল পুরুষ প্রজননতন্ত্রের আমাদের গঠন জানলাম। ঠিক আছে, এবারে আমরা আসবো, সেটা হচ্ছে কি? পুরুষ প্রজননতন্ত্রে কিছু হরমোনাল ক্রিয়া হয়, কি কি হরমোন খরিত হয় এবং তাদের কি কি কাজ, সেটা তোমাদের অত ইম্পর্টেন্ট না, বাট তুমি পড়ে নিতে পারো। গুনোডোট্রপিন রিলিজিং হরমোন, এটা মস্তিষ্কের হাইপোথ্যালামাস থেকে খরিত হয় এবং পিটুইটারি গ্রন্থিকে ফলিকল স্টিমুলেটিং হরমোন এবং লুটিনাইজিং হরমোন ক্ষরণে উদ্দীপনা জাগায়। এমসিকিউর জন্য পড়ে নিবে একবার করে। তারপরে আসে ফলিকল স্টিমুলেটিং হরমোন। মনে রাখবা, ফলিকল স্টিমুলেট মানে কি? উদ্দীপ্ত করা। অর্থাৎ আমাদের যেই সেমিনিফেরাস নালিকা আছে না, এই সেমিনিফেরাস নালিকার ভিতরে প্রত্যেকটা কোষ কিন্তু শুক্রাণুতে পরিণত হইতে পারে, এবং সেই কোষগুলোকে তারা স্টিমুলেট করে যে তোমরা শুক্রাণুতে পরিণত হও। এই পিটুইটারি গ্রন্থির অগ্র থেকে এই হরমোন খরিত হয়, আর এটি শুক্রাশয়ের সেমিনিফেরাস নালিকাকে উদ্দীপ্ত করে শুক্রাণু জনন অর্থাৎ স্পারমাটোজেনেসিস ঘটায়। অর্থাৎ যার শরীরে যত বেশি ফলিকল স্টিমুলেটিং হরমোন, তার শুক্রাণু উৎপাদনের পরিমাণটা কি তত বেশি হবে, আর এর ভিতরে সার্ডালি কোষ বৃদ্ধিতে উদ্দীপনা জাগায়। এবারে লুটিনাইজিং হরমোন, লুটিওট্রপিক হরমোন, গোনাডোট্রপিক হরমোন, এদের সবারই কাজ একটাই, সেটা হচ্ছে কি? পুরুষের মধ্যে যৌন বিকাশ ঘটানো, যৌন বিকাশগুলোকে, মানে বৈশিষ্ট্যগুলোকে বিকাশ করে, এক কথায় সে প্রত্যেকটাতে আছে। পিটুইটারি গ্রন্থি থেকে অগ্রভাগ থেকে খরিত এই হরমোন শুক্রাশয় ইন্টারস্টিশিয়াল কোষকে উদ্দীপ্ত করে টেস্টোস্টেরন। এটা ইম্পর্টেন্ট, এমসিকিউর জন্য মনে রাখবা যে টেস্টোস্টেরন হরমোন ক্ষরণে উদ্দীপ্ত করে কোনটা? আমাদের লুটিনাইজিং হরমোন বা অ্যালিস হরমোন, সংক্ষেপে এটাকে কি বলা হয়? অ্যালিস। ঠিক আছে, লুটিওট্রপিক হরমোন, গোনাডোট্রপিক হরমোন, তাদের কাছে দেখো পুং জননাঙ্গে পূর্ণতা আনে এবং যৌন বৈশিষ্ট্যের বিকাশ ঘটায়। এগুলো তোমরা পড়ে নিবা। লাস্টের দিকে দেখো টেস্টোস্টেরন হরমোন, খুব ইম্পর্টেন্ট। টেস্টোস্টেরন হরমোন শুক্রাশয় থেকে খরিত হয়
এই হরমোন পুরুষের গৌণ বৈশিষ্ট্যের বিকাশ ঘটায় এবং শুক্রাণু সৃষ্টিতে ভূমিকা পালন করে। এছাড়া দেখো একটা হরমোনের নাম আছে ইনহিবিন, মানে ইনহিবিন শব্দটা ইনহিবিট করা অর্থাৎ সাপ্রেস করা। একটা স্টিমুলেট করলো মানে কি বাড়াইলো, আর এটা কমাচ্ছে, এটা এই ধরনের ইনহিবিন যারা কমায় তাদেরকে আমরা ইনহিবিন হরমোন বলবো। শুক্রাশয়ের সার্টলি কোষ থেকে খরিত হয় এই হরমোনগুলো গোনাডোট্রপিক রিলিজিং হরমোন এবং অ্যালিস হরমোনের ক্ষরণকে কি করে হ্রাস করে। মনে রাখবো ইনহিবিন শব্দটা আসলেই হ্রাস করে দেয়। ঠিক আছে, তাহলে এটা গেল আমাদের পুরুষ প্রজননতন্ত্রের ওভারঅল আলোচনা। মনে রাখবা এখান থেকে অনেক প্রশ্ন আসতে পারে, বিশেষ করে শুক্রাশয় আর হচ্ছে আমাদের কোথা থেকে ওই যে তোমাদের এপিডিডাইমিস, মানে প্রত্যেকটা পয়েন্ট প্রত্যেকটা অঙ্গের কাজগুলো থেকে সব থেকে বেশি প্রশ্ন আসে। আমরা নেক্সট চলে যাব কোথায়, স্ত্রী প্রজনন তন্ত্র। এতক্ষণ তো আমরা পুরুষ প্রজনন তন্ত্র সম্পর্কে পড়লাম, এখন আমরা পড়বো স্ত্রী প্রজনন তন্ত্র সম্পর্কে। মানে স্ত্রী প্রজনন তন্ত্র সম্পর্কে জানতে ছেলে মেয়ে সবাইরই জানা দরকার, কারণ তুমি জানোই ওই থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের মুভিতে একটা ডায়লগ আছে না, বাচ্চা হবে না বাচ্চা হবে না, ঠিক এরকম। তুমি যদি ঠিক মতো না জানো সব কিছু, তো এখানে দুইটা হইতে পারে, একটা হয় বাচ্চা হবে না, না হচ্ছে কি অসময়ে বাচ্চা হয়ে যাবে। ঠিক আছে, তো এখান থেকে তুমি ভালো করে জ্ঞান নিবা, তাহলে অসময়ে থেকেও এড়াইতে পারবা, আর কোন সময় তোমার বাচ্চা নেবে সেটাও তুমি জানতে পারবা। ঠিক আছে, কারণ স্ত্রী প্রজনন তন্ত্র এখানে যে আমরা যাই আগের মতোই আমরা আগে অঙ্গগুলো সম্পর্কে ধারণা নিয়ে নেই, তারপর আমরা এগুলা রিডিং পড়বো। আর এখন ডিরেক্ট রিডিং পড়লে তুমি কিন্তু বুঝতে পারবে না। ঠিক আছে, তাহলে এবার চলে যাও। আমরা আগের মতোই স্ত্রী প্রজনন তন্ত্রকে আমরা দুইটা ক্যাটাগরি ভাগ করবো, কি স্ত্রী প্রজনন তন্ত্র দুইটা ক্যাটাগরি, এটা বহি প্রজনন তন্ত্র, বহি অঙ্গ বহি জননাঙ্গ, আর এটা হচ্ছে কি রে অন্ত জননাঙ্গ। ঠিক আছে, আমরা এখন বহি বলতে আমরা বাইরে থেকে যা যা দেখি। তো মহিলাদের বহি জননাঙ্গে আমরা প্রথমে যেটা তিনটা ছিদ্রপথ দেবো। কয়টা ছিদ্রপথ? তিনটা। এখন সবার উপরে যে ছিদ্রপথটা আছে, আচ্ছা এটা একটু নিচে আঁকি, সবার উপরে যে ছিদ্রপথটা আছে সেটা হচ্ছে সেটা দিয়ে মূত্র ত্যাগ করে, এটাকে বলা হয় কি ইউরেথ্রাল ওপেনিং, ইউরেথ্রাল ওপেনিং। ঠিক আছে, এখান দিয়ে মূত্র বের হয় যেটা দিয়ে। এর নিচে আরেকটা ছিদ্র আছে, যেই ছিদ্রটা দিয়ে তারা যৌন মিলন করে, এটা হচ্ছে আমাদের ভেজাইনা বা যোনি, অনেকে এটাকে যোনি না বলে ইয়োনি বলে, সমস্যা নাই। এবং ঠিক তারও নিচে আরেকটা ছিদ্রপথ আছে, এই ছিদ্রপথটাকে বলি আমরা অ্যানাল, কি বলি অ্যানাল ক্যানেল, অ্যানাল ক্যানেল। ঠিক আছে, বা যেটা দিয়ে মল ত্যাগ হয়, পায়ু ছিদ্র। ঠিক আছে, এবার দেখো ইউরেথ্রাল ওপেনিং, তারপরে নিচের ছিদ্রটা হচ্ছে ভেজাইনা এবং বা যোনি, আর একদম সব থেকে নিচে যে ছিদ্রটা থাকে সেটাকে বলে অ্যানাল ক্যানেল বা পায়ুপথ। এখন দেখো এই যে মূত্র ওপেনিং এবং হচ্ছে আমাদের কি ভেজাইনাল ওপেনিং যেটা আছে, এই দুইটাকে ছোট ছোট কতগুলা মাংসপেশি আবৃত রাখে। এই মাংসপেশিগুলোকে বলে লেবিয়া মাইনোরা। ঠিক আছে, এবং এই মাংসপেশির উপরে আরেকটা মোটা মাংসপেশি পুরোটাকে আবৃত করে রাখে, তাকে বলা হয় লেবিয়া মেজোরা। ঠিক আছে, এই লেবিয়া মেজোরার উপরে দেখবে একটা এরকম তিন কোণাকার মাংসপিণ্ড থাকে, একটা মাংসপিণ্ড থাকে, এটাকে বলে ক্লাইটোরিস। এটাকে বলে কি ক্লাইটোরিস, এই অঙ্গটার নাম কি ক্লাইটোরিস। ঠিক আছে, এবং ক্লাইটোরিসের উপরে দেখবা এক গাছা চুল থাকে, যাকে বলা হচ্ছে মন্স পিউবিস। কি বলা হয়? মন্স পিউবিস। ঠিক আছে, এটা হচ্ছে বহি জননাঙ্গ। আমরা আবার বলতেছি, সবার উপরে এখানে প্রথমে বলবো তিনটা ওপেনিং থাকে, একটা ইউরেথ্রাল ওপেনিং যেখান থেকে মূত্র বের হয়, এরপরে যেটাতে আমরা যৌন মিলন করি সেটাকে বলা হচ্ছে কি ভেজাইনাল বা হচ্ছে কি যোনি, এবং সবার নিচে যেটা আছে এটা অ্যানাল ক্যানেল। এখন এই যে বলছে ইউরেথ্রাল ওপেনিং এবং ভেজাইনাকে আবৃত করে রাখে একটা ছোট্ট মাংসপেশি, তাকে লেবিয়া মাইনোরা, ছোট মানে মাইনর, আর এটাকে আর একটা বড় মাংসপেশি আবৃত রাখে, তাকে বলে কি লেবিয়া মেজোরা। ঠিক আছে, এখানে একটা তিন কোণাকার একটা মাংসপিণ্ড থাকে ক্লাইটোরিস, যেটা যৌন মিলনের সময় মেয়েদের একটু উত্তেজনা বৃদ্ধি করে, এটা বলা হচ্ছে ক্লাইটোরিস। এবং এর উপরে যেখানে এক গাছা চুল থাকে, পিউবিসের চুল থাকে, এটাকে বলা হয় কি মন্স পিউবিস। ওকে, এটা হচ্ছে কি বহি জননাঙ্গ, যেটা বাইরে থেকে আমরা দেখতে পাই। এবার চলে যাচ্ছে আমরা অন্তঃজননাঙ্গে। অন্তঃজননাঙ্গের ক্ষেত্রে যে জিনিসটা পাবো একদম দেখো, ভেজাইনা থেকে, এটা যদি ভেজাইনা হয়,
ভেজাইনা থেকে একটা ভিতরের দিকে নালী আছে, এটাকে বলা হচ্ছে যোনিপথ। কি বলতেছি আমরা? যোনিপথ। ঠিক আছে, যোনিপথের পরে দেখবা এখানে একটা ছাতার মতো একটা অঙ্গ আছে। কিসের মতো? ছাতার মতো একটা অঙ্গ আছে, যে অঙ্গটার নাম হচ্ছে জরায়ু বা ইউটেরাস। এটার নাম কি? জরায়ু অথবা ইউটেরাস। ইউটেরাস। ঠিক আছে, এই যে ইউটেরাসের পরে দেখবা এখানে একটা লম্বা নালীর মতো অংশ আছে। ঠিক আছে, এখানে একটা নালীর মতো অংশ আছে যাকে বলা হয় ডিম্ব নালী। এর নাম কি? ডিম্ব নালী অথবা ফেলোপিয়ান টিউব। ফেলোপিয়ান টিউব। ওকে, এরপরে ফেলোপিয়ান টিউবের নিচে আরেকটা এরকম মটরের দানার মতো এরকম একটা অঙ্গ থাকে। এই অঙ্গটার নাম ডিম্বাশয়। কি নাম এটার নাম? ডিম্বাশয়। এইগুলো আছে অভ্যন্তরীণ জননাঙ্গ। কি বললাম? ভিতরের দিকে ভেজাইনার পরে যে পথটা আছে যেটা বলে যোনিপথ। যোনিপথের পরে একটা ছাতার মতো অঙ্গ আছে, এই ছাতার মতো অঙ্গটাকে বলতেছি আমরা কি রে? জরায়ু বা ইউটেরাস। এবং এখানে আমাদের জরায়ুর সাথে সংলগ্ন একটা নাশপাতি আকৃতির দুইটা অঙ্গ আছে, এই দুইটাকে বলা হচ্ছে ডিম্বাশয়। এবং এর উপরে একটা নালীর মতো অংশ আছে যাকে বলে ফেলোপিয়ান টিউব বা ডিম্ব নালী। আমরা এই অঙ্গগুলোর নাম শুনছি, কারণ প্রত্যেকটা সম্পর্কে কি পড়বো? বিস্তারিত পড়বো। ঠিক আছে, চলে যাই স্ত্রী প্রজননতন্ত্র। প্রথমে আসো ডিম্বাশয়। এটি স্ত্রী প্রজননতন্ত্রের প্রধান অঙ্গ এবং শ্রোণী গহ্বরের পিছনে জরায়ুর দুই পাশে কাঠবাদাম আকৃতির দুটি ডিম্বাশয় অবস্থান করে। প্রত্যেকটা ডিম্বাশয়ের জরায়ু প্রাচীরের সাথে ওভারিয়ান লিগামেন্ট, অর্থাৎ একটা লিগামেন্ট দ্বারা তারা জরায়ুর সাথে যুক্ত থাকে, তাকে বলে ওভারিয়ান লিগামেন্ট। এবং শ্রোণী গহ্বরের পাশে সাসপেন্সরি লিগামেন্টের মাধ্যমে আবদ্ধ থাকে। দৈর্ঘ্যপ্রস্থ পড়ার দরকার নাই, পরিণত ডিম্বাশয়ের ওজনও পড়ার দরকার নাই। দেখো, পরিণত ডিম্বাশয়ের বাইরের দিকে জার্মিনাল এপিথেলিয়াম নামক প্রাচীর এবং ভিতরের দিকে স্ট্রোমা নামক এক ধরনের প্রকোষ্ঠ থাকে। প্রাপ্তবয়স্ক মহিলাদের ডিম্বাশয়ের অভ্যন্তরে যেসব গঠন দেখা যায় এগুলো পরিস্ফুটনরত ফলিকল, গ্রাফিয়ান ফলিকল এবং কর্পাস লুটিয়াম এবং ইন্টারস্টিশিয়াল কোষ পাওয়া যায়। এগুলো আমরা পরে বিস্তারিত করবো। প্রধান কাজ পড়তে হবে তোমাকে, কাজ মেইনলি পড়তে হবে। কি কাজ? ডিম্বাণু উৎপাদন করা ডিম্বাশয়ের প্রধান কাজ। তাছাড়া স্ত্রীদের যে যৌন হরমোন ইস্ট্রোজেন এবং প্রজেস্টেরন ক্ষরণ হয় কোথা থেকে? ডিম্বাশয় থেকে। এইবারে এই অংশটুকু মনে রাখবা 3 স্টার, এমসিকিউর জন্য খুবই ইম্পর্টেন্ট। যে ডিম্বনালী বা ফেলোপিয়ান টিউব বলছে যে জরায়ুর দুই পাশে অবস্থিত দুটি পেশল 12 সেন্টিমিটার লম্বা ডিম্বনালী অবস্থিত। এই যে আমরা একটু আগে দেখাইলাম এই যে অংশটুকু, এই অংশটুকু বলতেছি আমরা ডিম্বনালী বা ফেলোপিয়ান টিউব। এখন দেখো এটাকে যদি আমরা একটু বড় করে দেখি, ধরা এটা হচ্ছে আমাদের কি? জরায়ু। এই জরায়ু থেকে একটা 12 সেন্টিমিটার লম্বা আমাদের এটা কি রে? নালী আছে। এই নালীটার নাম হচ্ছে ডিম্ব নালী। এই ডিম্ব নালীকে আমরা 4টা ভাগে ভাগ করবো। কয়টা ভাগে ভাগ করবো? 4টা। একদম মাথার দিকে কতগুলো ঝালর যুক্ত অংশ থাকে, ঝালর যুক্ত অংশ, এটার নাম হচ্ছে ফিমব্রি। ঠিক আছে, এরপর একটা ফানেল আকৃতির অংশ আছে। কি আকৃতির? ফানেল আকৃতির, এটার নাম ইনফান্ডিবুলাম। ঠিক আছে, এবং ইনফান্ডিবুলামের পরে এই জায়গার যে স্পিত একটা অংশ আছে তার নাম অ্যাম্পুলা। এই অ্যাম্পুলার পরে এই অংশটু, যে অংশটু জরায়ুর সাথে যুক্ত তার নাম হচ্ছে ইসথমাস। ঠিক আছে, তাহলে একটা ফেলোপিয়ান টিউবের কয়টা অংশ? 4টা। সবার প্রথম দিকে এখানে একটা ঝালর যুক্ত অংশ আছে যার নাম ফিমব্রি। ফানেল আকৃতির অংশটাকে বলতেছি আমরা ইনফান্ডিবুলাম। এখানে আছে অ্যাম্পুলা এবং ইসথমাস। মনে রাখবা, যখন মহিলাদের ডিম্বপাত হয়, এটা বুঝবে একটু পরে যখন রজচক্র পড়াবো, ডিম্বপাত হলে ডিম্বাণু কোথায় গিয়ে অবস্থান করে? অ্যাম্পুলাতে। এবং ওই সময় যদি মহিলা কারোর সাথে যৌন মিলন করে তাহলে শুক্রাণু গিয়া এইদিকে গিয়া এই অ্যাম্পুলাতে ডিম্বাণুর সাথে কি ঘটাবে? নিষেক ঘটাবে। তাহলে যদি প্রশ্ন আসে নিষেক কোথায় ঘটে, তাহলে তুমি বলবা ফেলোপিয়ান টিউবে। স্পেসিফিক জায়গা বললে কোথায়? অ্যাম্পুলাতে। বুঝছো? তাহলে এবার দেখো পরে আসি। এখানে বলছে যে ডিম্বাশয় সংলগ্ন প্রান্তটি অসংখ্য আঙ্গুলের মতো প্রবর্ধন যুক্ত ঝালর বা ফিমব্রিতে পরিণত। পরে ফানেলের অংশটিকে ফানেলাকার অংশটিকে বলে ইনফান্ডিবুলাম এবং এর স্ফীত অংশকে বলা হয় অ্যাম্পুলা। যে অংশটি জরায়ুর প্রাচীরের কাছে থাকে তাকে বলা কি? ইসথমাস। তাহলে এমসিকিউতে মনে রাখবো নিচের কোনটি ফেলোপিয়ান টিউবের অংশ হয় অথবা নিচের কোনটি ফেলোপিয়ান টিউবের অংশ নেয়। তাহলে কি বললাম? 4টা পয়েন্ট: ফিমব্রি, ইনফান্ডিবুলাম, অ্যাম্পুলা এবং হচ্ছে কি ইসথমাস। ফিমব্রি কোনটা? ঝালর যুক্ত অংশটাকে। ফানেলের মতো অংশটাকে বলে ইনফান্ডিবুলাম। স্ফীত ফানেলের ইনফান্ডিবুলামের পরে যে স্ফীত অংশটা অ্যাম্পুলার, এখানেই কি ঘটে? নিষেক ঘটে। ঠিক আছে, এবং জরায়ুর প্রাচীরের সাথে সংলগ্ন যে অংশটা তাকে ইসথমাস।
কাজ কি আগেই পড়ছি, যে দেখো ডিম্বনালী ডিম্বাশয়ে মুক্ত পরিণত ডিম্বাণু গ্রহণ করে জরায়ুতে পৌঁছায় দেয় এবং রসক্ষরণ করে শুক্রাণুকে ঊর্ধ্ব প্রান্তে উঠে ডিম্বাণুকে নিষিক্তকরণে কি করে, সহায়তা করে। ওকে, এবার চলে যাও। এই যে দেখো এটা হচ্ছে তোমাদের ফ্রিমব্রি, ইনফান্ডিবুলাম, অ্যাম্পুলা আর আছে ইসমাত। ঠিক আছে, একটু যাও। এটা হচ্ছে স্ত্রী প্রজনন তন্ত্রের ছবি। এটা দেখো লেখা আছে এখানে হচ্ছে কি জনিদ্বার, এরপরে চলে গেছে এই যে লেবিয়া মাইনরা, লেবিয়া মেজরা আছে না, এগুলো আমরা একটু পরে আরো ভালো করে পড়বো। ওকে, তাহলে জনি, সার্ভিক্স, জরায়ু, হ্যানতুন, গ্যানগুন, এগুলো সব আমি ছবি দিয়ে দেখাইছি। এখন দেখো জরায়ু, ভেরি ভেরি মোস্ট ইম্পর্টেন্ট, 5 স্টার টপিক, এটা খুবই ইম্পর্টেন্ট এমসিকিউ আসে। ঠিক আছে, জরায়ু এটা দেখতে উল্টানো নাশপাতি আকৃতির, মাংস লঙ্গ এবং মূত্রাশয়ের পিছনে মূলাধারের সামনে অবস্থা, এগুলো দরকার নাই, এই অংশটা থেকে ইম্পর্টেন্ট। জরায়ু প্রাচীরের 3টা স্তর থাকে। কয়টা স্তর থাকে? 3টা। আমরা একটু ছবির মাধ্যমে দেখে ফেলি। কোথায় আঁকি? ধরো এইটাকে আমরা কোথায় আঁকবো? আচ্ছা এখানে আঁকি। জরায়ু, জরায়ুর প্রাচীরে আমরা 3টা স্তর দেখবো। কয়টা স্তর দেখবো? 3টা। যদিও আমার ছবি একটু খারাপ, তোমরা একটু বুঝে নিবা। হ্যাঁ, এই ধরো এটা হচ্ছে জরায়ু, এটা হচ্ছে কি জরায়ু। এই জরায়ুর এখান থেকে এই পর্যন্ত একটা ছিদ্র, এটার মাংসল পিণ্ড। ঠিক আছে, এই অংশ থেকে এইদিকে যাচ্ছে আমাদের কি ডিম্বাশয় আছে। ঠিক আছে, এই দিক থেকে আমাদের ডিম্বাশয় না, এটাকে ফেলোপিয়ান টিউব বলতেছি। আর এখানে সংলগ্ন অবস্থায় আছে কি ডিম্বাশয়, সংলগ্ন অবস্থায় আছে ডিম্বাশয়। এই যে অংশটুকু আছে না, এই অংশটুকু প্রাচীরটা আছে কতটুকু? আমাদের 3টা স্তরে বিভক্ত। কয়টা স্তরে বিভক্ত? 3টা। ঠিক আছে, প্রথম সব থেকে বাইরের যে স্তরটা আছে, সব থেকে বাইরের যে স্তরটা আছে এটাকে বলতেছি আমরা, মনে রাখবো, মেট্রিয়াম। এটাকে বলে এপিমেট্রিয়াম, এপিমেট্রিয়াম। এরপরে মাঝের যে স্তরটা আছে এটাকে বলবো মায়োমেট্রিয়াম। এই অংশটুকু বলতেছি আমরা মায়োমেট্রিয়াম, মায়োমেট্রিয়াম। আর একদম ভিতরের যেটা আছে এটা বলে এন্ডোমেট্রিয়াম, এন্ডোমেট্রিয়াম। ঠিক আছে, এই স্তরগুলোর নামগুলো একদম ভালো করে মনে রাখবা। জরায়ুর কয় স্তর বিশিষ্ট? 3 স্তর, এপিমেট্রিয়াম, মায়োমেট্রিয়াম এবং কি এপি মানে বাইরের, মায়ো মানে মাঝের এবং এন্ডো মানে হচ্ছে কি ভিতরের স্তর। ঠিক আছে, এটা লেখা আছে যে দেখো লেখা আছে যে জরায়ুর প্রাচীর বহিস্থ পেরিমেট্রিয়াম, সরি এপি না, এটা হবে পেরিমেট্রিয়াম, মধ্যস্থ স্তরটাকে বলে মায়োমেট্রিয়াম এবং অন্তস্থ স্তরটাকে বলে কি এন্ডোমেট্রিয়াম। আর জরায়ুর উপরের দিকে যে গম্বুজ আকৃতির অংশ, এখন তো জরায়ুর পার্ট যদি আমরা তোমাকে দেখাই, এখানে দেখো ছবিতে, আর ওখানে না যাই, ছবিতে উপরে যে গম্বুজের মতো অংশটা আছে না, এটার নাম হচ্ছে ফান্ডাস। এটার নাম কি? ফান্ডাস। এবারে এই যে অংশটুকু আছে ফেলোপিয়ান নালীর পর থেকে শুরু করে, হ্যাঁ, এটাকে বলতেছি আমরা দেহ। এটাকে কি বলতেছি? দেহ। আর একদম শেষের দিকে যোনির সাথে যে অংশটুকু লাগানো থাকে তাকে বলা হচ্ছে কি সার্ভিক্স, সার্ভিক্স। ঠিক আছে, তাহলে দেখো জরায়ুর উপরের দিকে গম্বুজ আকৃতির অংশকে বলতেছে ফান্ডাস, মাঝের অংশকে বলতে জরায়ু দেহ বা ইউটেরাস, বডি অফ দ্য ইউটেরাস, এবং কি নিচের অংশকে বলা হচ্ছে সার্ভিক্স বা জরায়ু কণ্ঠ। বয়সন্ধিকালে জরায়ুর পূর্ণতা লাভ করে এবং গর্ভাবস্থায় এটি প্রায় 20 গুণ বৃদ্ধি পায়। এটা কিন্তু একবার মেডিকেলের প্রশ্ন আসছিল যে নর্মাল অবস্থায় জরায়ু যতটুকু থাকে মহিলাদের চাষ এখানে, কিন্তু যখন গর্ভধারণ করে অর্থাৎ বাচ্চার ধারণ করে তখন এখান থেকে বেরিয়ে এটা একদম এই পর্যন্ত চলে আসে। ঠিক আছে, প্রায় 20 গুণ বৃদ্ধি পায়। র্যামসিজন মনে রাখবা, গর্ভাবস্থায় জরায়ু কতটুকু বৃদ্ধি পায়? 20 গুণ। এখান থেকে প্রশ্ন আসবে জরায়ু স্তর কয়টা? 3টা। জরায়ুর অংশ কয়টা? পার্ট কয়টা? 3টা, ফান্ডাস, বডি এবং কি সার্ভিক্স। ঠিক আছে, আর হচ্ছে আমাদের এটা কত গুণ পর্যন্ত বৃদ্ধি পায়? 20 গুণ পর্যন্ত। কাজ কি? জরায়ু ভূমিষ্ঠ হওয়ার পূর্ব পর্যন্ত অর্থাৎ বাচ্চা জন্মগ্রহণ করার পূর্ব পর্যন্ত ভ্রূণকে আঁকলে রক্ষা করে এবং পরিস্ফুটন সম্ভবপর করে তোলে। এখান থেকে অমরা সৃষ্টি হয় যার মাধ্যমে পুষ্টি, রেচন, শ্বসন সম্পন্ন করে। অর্থাৎ মায়ের গর্ভে থাকার সময় বাচ্চা অমরার মধ্যে থাকে, যেখান থেকে সে পুষ্টি, রেচন পদার্থগুলো এবং শ্বসন পদার্থগুলোর বিনিময় ঘটায় কার সাথে? মায়ের সাথে। ঠিক আছে, আর এই অমরা সৃষ্টি কোথায় থেকে? জরায়ু থেকে। আর শুক্রাণু আগমনকে ত্বরান্বিত করে এবং সার্ভিক্সের নিঃসৃত ক্ষারকীয় রস শুক্রাণু চলন বৃদ্ধি করে। বুঝছো কি? এবার আসো আমরা কি বলবো? ভেজাইনা বা যোনি।
এবারে বলছে যোনি বাচ্চা কি স্ত্রীদের মূত্রনালীর নিচে যে একটা পেশিময় স্থিতিস্থাপক লম্বা নলাকার খাদের মতো অঙ্গ প্রসারিত থাকে তাকেই বলা হচ্ছে যোনি। এটি প্রায় 8 থেকে 10 সেন্টিমিটার লম্বা এবং এর এক প্রান্ত জরায়ু গহ্বরে এবং অন্য প্রান্ত যোনি ছিদ্রপথের বাইরে উন্মুক্ত হয়। আর যোনি ছিদ্রের উপরে থাকে মূত্র ছিদ্র, যেটা আমরা একটু আগেই দেখেছি। আর কুমারীদের যোনি ছিদ্রে একটা পেশিময় পাতলা পর্দা থাকে যাকে হাইমেন বা সতীচ্ছদ বলে। এখন এই কথাটা বইয়ে তুলছে, একটু বলে রাখি যে আমাদের দেশে একটা ব্যাড কালচার আছে যে আমরা সবসময় ভার্জিন মেয়ে খুঁজি, যে ভার্জিন মেয়ে খুঁজতে একটা প্রথম হচ্ছে কীভাবে বুঝবো ভার্জিন মেয়ে, যে ওই মেয়ে কারোর সাথে সেক্স করে নাই, কেমনে বুঝবো ভার্জিন মেয়ে? তার কি ওই যে সে প্রথমবার সেক্স করলে তার নাকি ব্লিডিং হয়। কেন ব্লিডিং হয় মনে রাখবা, এই যোনি পথের প্রথম দিকে একটা পাতলা পর্দা থাকে, যেই পর্দাটাকে বলে কি হাইমেন বা সতীচ্ছদ বলি বাংলায়। এই হাইমেন যদি ছিঁড়ে যায় তখন ব্লিডিং হয়। এখন এটা একটু মাথায় রাখবা তোমরা যারা এই ধরনের টেন্ডেন্সি মানুষ আছে, তাদের বলে রাখি যে হাইমেন মানুষের শুধুমাত্র সেক্স করার সময় ছিঁড়ে এমনটা না। সে একটা মহিলা দৌড়াচ্ছে, এই দৌড়ানোর সময় কিন্তু তার হাইমেন ছিঁড়ে যাইতে পারে। সে সাইকেল চালাচ্ছে, এই সাইকেল চালানোর সময় তার কী হইতে পারে, হাইমেন ছিঁড়ে যাইতে পারে। আবার অনেকের হাইমেন এতই শক্ত যে তুমি একবার কেন 50 বার সেক্স করার পরে তার হাইমেন কি আছে, ইনটেক অবস্থায় আছে। সো এই ধরনের ব্যাড কালচারে তোমরা বড় হবো না যে প্রথমবার সেক্স করলাম মহিলার সাথে, যদি ব্লিডিং হইলো ভালো, আর যদি ব্লিডিং না হয় মনের ভিতরে একটা সন্দেহ নিয়ে চলছে আমার বউ কার না কার সাথে কি করছে, ঠিক আছে কিনা, আমার কপাল খারাপ, আমার বউ তো আমার আগেই স্বাধীন হয়ে গেছে, এ ধরনের চিন্তাভাবনা থেকে বের হয়ে আসবে, ঠিক আছে। হাইমেন ইনটেক থাকতে পারে, আবার হাইমেন সেক্স না করলেও ছিঁড়ে যাইতে পারে। ওকে, সুতরাং এইটা দিয়ে কখনো মেয়েদের কি করা, ভার্জিনিটি টেস্ট করা সম্ভব বা উচিত না, ঠিক আছে। ভার্জিনিটি টেস্ট করা আর অনেক কিছু ক্রাইটেরিয়া আছে, ওগুলো তোমরা নিজেরাই বই পড়ে জানিয়ে নিও। এখন আমি যদি বলি এটা অশ্লীল হয়ে যাবে, ঠিক আছে। এখন দেখো, এই পর্দার সৃষ্টি একটা সরু ফাটল মাধ্যমে রজস্রাব নির্গত হতে পারে এবং যোনির প্রাচীরে রুগী নামক অসংখ্য, তুমি যদি আঙ্গুল দিয়ে যোনিপথে প্রবেশ করো, আঙ্গুল দেখবা ওই জায়গায় কতগুলো আছে খাসকাটা অংশ থাকে, যাকে আমরা কি বলি, রুগী, ঠিক আছে। আর এই কারণে যোনি গহ্বর প্রয়োজন মতো স্ফীত হতে পারে, ঠিক আছে। এখন দেখো কাজ, এটা স্ত্রীলোকের সঙ্গমের অঙ্গ হিসেবে কাজ করে, আর সঙ্গমের সময় পুরুষাঙ্গ গ্রহণ এবং বীর্য সংকলনের জন্য প্রয়োজনীয় উত্তেজনা প্রদান করে এবং সংবলিত বীর্য গ্রহণ করে জরায়ুতে পাঠাতে সাহায্য করে। এক কথা শেষ, এটার মাধ্যমে মহিলারা কি যৌন মিলন করে, আমাদের পেনিস আর হচ্ছে ওদের যোনি, ঠিক আছে। এর প্রাচীর থেকে মিউকাস যুক্ত পিচ্ছিল পদার্থ ক্ষরণ করে, যা সঙ্গমে আনন্দময় করে তোলে এবং সন্তান প্রসবের সময় এটা প্রসারিত হয়ে প্রসবকে সহজতর করে তোলে। এগুলো কাহিনী নর্মাল। এবার সব বহির্জননাঙ্গ। বহির্জননাঙ্গের মধ্যে যোনির মুখে স্নায়ু সমৃদ্ধ কতগুলো অঙ্গ থাকে, এগুলোকে একত্রে বলা হয় কি, ভালভা। কি বলা হয়, ভালভা। 2 জোড়া মাংসল ভাঁজ উভয় পাশ থেকে যোনিপথকে কপাটের মতো ঢেকে রাখে। এর মধ্যে বাইরের দিকে অধিকতর মোটা বা বৃহদাকার ভাঁজকে আমরা বলি লেবিয়া মেজোরা। আমরা ছবি দিয়েই দেখাইছি যে এই যে দেখো বাইরের দিকে যে মোটা অংশটা আছে এটা হচ্ছে কি লেবিয়া মেজোরা, এবং এর ভিতরে দেখো লেখা আছে, এর ভিতরের দিকে তুলনামূলকভাবে পাতলা এবং ছোট একটা ভাঁজ থাকে, তাকে বলা কি লেবিয়া মাইনরা। এবং লেবিয়া মেজরা একবার উপরে জোরের কাছে একটি উঁচু মাংসপিণ্ড থাকে, একে কি বলা হয়, ক্লাইটোরিস বলছিলাম। এবং এইটা ভোগাঙ্কুর এবং বার্থলিন গ্রন্থি নামে 2টি বড় গ্রন্থি থাকে। মনে রাখবা, মহিলাদের পুরুষদের 2টা গ্রন্থি ছিল, একটা প্রোস্টেট গ্রন্থি আর একটা বাল্ব ইউরেথ্রাল বা কওপার গ্রন্থি। আর মহিলাদের কিন্তু একটাই মাত্র গ্রন্থি থাকে, সেটা হচ্ছে কি বার্থলিন গ্রন্থি, ঠিক আছে, 2টা, যেটা লেবিয়া মাইনরা কি থাকে, উন্মুক্ত থাকে। কাজ, লেবিয়া মেজরা এবং লেবিয়া মাইনরা যোনিপথকে কি রাখে, ঢেকে রাখে। আর বার্থলিন গ্রন্থি যৌন মূলনের সময় যোনিপথকে পিচ্ছিল করে তোলে এবং ক্লাইটোরিস সঙ্গমের সময় উত্তেজনা প্রদান করে বিশেষ ভূমিকা পালন করে। এগুলো হচ্ছে আমাদের মহিলাদের বহির্জননাঙ্গ এবং অন্তঃজননাঙ্গ। কি পড়বা, প্রত্যেকটার অঙ্গ এবং প্রত্যেকটা অঙ্গের কাজ, ঠিক আছে। প্রত্যেকটা অঙ্গ এবং প্রত্যেকটা অঙ্গের কি কাজ সম্পর্কে পড়ে নিবা, ঠিক আছে। এবার দেখো, স্ত্রীদের পুরুষের যেমন হরমোনাল কিছু ছিল, মহিলাদের ভিতরেও কিছু হরমোনাল জিনিস থাকে। যেমন ধরো গোনাডোট্রপিন রিলিজিং হরমোন, আগের মতোই এটা কি করে, ফলিকল স্টিমুলেটিং হরমোন এবং লুটিনাইজিং হরমোনকে উদ্দীপ্ত করে। ফলিকল স্টিমুলেটিং হরমোন কি, এটা হচ্ছে পিটুইটারি গ্রন্থি থেকে খরিত হয় এবং ওভারিয়ান ফলিকলের বৃদ্ধি, ওভুলেশন এবং ইস্ট্রোজেন ক্ষরণে ভূমিকা পালন করে। এগুলো বিস্তারিত একটু পরেই পড়বা, যে মহিলাদের যে আছে ডিম্বাশয় আছে, এই ডিম্বাশয়ের ভিতরে অসংখ্য ফলিকল থাকে, ছোট ছোট কোষ, ডিম্বাণু জনন কোষ যাকে বলা হয়। এই ডিম্বাণু জনন কোষগুলো কিন্তু পুরুষদের যেমন প্রতি সেকেন্ডে 1500টার মতো শুক্রাণু উৎপন্ন হয়, মহিলাদের কিন্তু এরকম না। মহিলাদের প্রতি মাসে একটা মাত্র ফলিকল বড় হয়, ঠিক আছে। ওই বড়টাকে করার জন্য যে হরমোনটা দরকার তাকে বলে ফলিকুলার স্টিমুলেটিং হরমোন, ঠিক আছে। ইস্ট্রোজেন তো তুমি জানোই,
LH এর প্রভাবে ডিম্বাশয়ের বৃদ্ধি, ফলিকল বা কর্পাস লুটিয়াম থেকে এই হরমোন খরিত হয়, আর এগুলা মেয়েদের গৌণ যৌন বিকাশের বৃদ্ধি ঘটায় এবং ঋতুচক্র এবং কি স্তন গ্রন্থির বিকাশ ঘটায়। পরে নিবে একবার লুটিনাইজিং হরমোন, ওইটাও আগের মতোই। এই হরমোন পিটুইটারি গ্রন্থির অগ্রভাগ থেকে খরিত হয় এবং এটি ডিম্বাশয়ের কর্পাস লুটিয়ামকে উদ্দীপ্ত করে প্রোজেস্টেরন হরমোন ক্ষরণ করতে। এগুলো এমসিকিউ জন্য মনে করে প্রোজেস্টেরন হরমোন ক্ষরণ করে, উদ্দীপ্ত করে কোনটি? লুটিনাইজিং হরমোন। প্রোজেস্টেরনের কাজ কি? দেখো লেখা আছে, এটা বয়ঃসন্ধিতে জরায়ুর প্রাচীরের পরিবর্তন ঘটায়, জরায়ুর প্রাচীরকে ভ্রূণ ধারণের উপযোগী করে তোলে এবং এটি গর্ভাবস্থায় স্তন গ্রন্থির কি ঘটায়? বিকাশ ঘটায়। ঠিক আছে। রিল্যাক্সিন, এটা একটু ইম্পর্টেন্ট মনে রাখবা যে ডিম্বাশয় এবং অমরা থেকে এই হরমোন খরিত হয়। রিল্যাক্সিন হরমোন কোথা থেকে খরিত হয়? ডিম্বাশয় এবং অমরা থেকে। এটি প্রসবের সময় শ্রোণীদেশীয় লিগামেন্ট পেশির সংকোচন ও প্রসারণ ঘটায় এবং ভ্রূণ বৃদ্ধির সময় এটা জরায়ুর প্রাচীরকে সংকোচন রোধ করে, প্রাকৃতিক গর্ভপাত রোধ করে। ঠিক আছে। আর অক্সিটোসিন, এটা অগ্রপিটুইটারি গ্রন্থিতে নিঃসৃত হয়, এটা জরায়ুর সংকোচন ঘটিয়ে সন্তান বা অমরাকে বাইরে নির্গমনে সাহায্য। অর্থাৎ যখন তুমি একটা মুভিতে দেখবা যে যখন কেউ বাচ্চা ডেলিভারি করে বলে পুশ করেন, পুশ করেন। পুশ করতে বলে কেন? কারণ জরায়ুটাকে চাপ দিতে করে, আর এই জরায়ুটাকে চাপ দেওয়ার জন্য একটা হরমোন দরকার, সেটার নাম হচ্ছে কি? অক্সিটোসিন। এবারে বাকিগুলো তুমি পড়লে পড়বা, না পড়লে নাই। ঠিক আছে। এটা হচ্ছে আমাদের স্ত্রী জননাঙ্গ সম্পর্কে বিস্তারিত আলোচনা। এখন আমরা যাব যে আমাদের যেই স্ত্রী জননাঙ্গ এবং পুরুষ জননাঙ্গ পড়লাম, এরপরে যে অংশটুকু পড়বো সেটা হচ্ছে কি, যে এই যে মানবের বিকাশের শুরু থেকে কি কি পরিবর্তন হয়। ঠিক আছে, সেটাই এখন বলছে যে প্রজননের বিভিন্ন দশা। প্রজননের বিভিন্ন দশাকে আমরা 7টা দশা শিরোনামে ভাগ করব। কয়টা শিরোনামে? 7টা শিরোনামে ভাগ করব। এগুলো রিডিং পড়ার দরকার নেই, জাস্ট যেটা পড়াচ্ছি অ্যাডমিশনের জন্য এটুই ইম্পর্টেন্ট। দেখো 7টি শিরোনামে ভাগ করা। একটা বয়ঃসন্ধিকাল, রজচক্র, গ্যামেট সৃষ্টি, নিষেধ, ইমপ্লান্টেশন, ভ্রূণের প্রস্ফুটন এবং ভ্রূণের বিকাশ, এই 7টা ক্যাটাগরি। আমরা এখন প্রথমেই আসবো বয়ঃসন্ধিকাল কাকে বলে। ঠিক আছে। বয়ঃসন্ধিকাল মনে রাখবা, বয়ঃসন্ধি বয়স্ক এবং কিশোরের সময়ের মাঝামাঝি যে সন্ধি, মানে মিলিত যে সময়টাকে, অর্থাৎ তোমার কিশোরকাল শেষ আর কি প্রাপ্তবয়স্কতা শুরু হচ্ছে, এই দুইটার সংযোগকারী সময়টাকে বলতেছে আমরা কি? বয়ঃসন্ধিকাল। দেখো লেখা আছে, জীবনের যেই পর্যায়ে নারী এবং পুরুষের যৌন বৈশিষ্ট্যের উদ্ভব সহ প্রজননতন্ত্রের অঙ্গগুলোর সক্রিয়তা লাভে সমর্থ হয়, তাকেই বলতেছে আমরা কি? বয়ঃসন্ধি। অর্থাৎ কৈশোর এবং সাবলত্ব প্রাপ্তির অন্তর্বর্তীকালীন সময়টাকেই বলতেছি আমরা কি? বয়ঃসন্ধিকাল। এখানে এমসিকিউর জন্য মনে রাখবা, ছেলেদের বয়ঃসন্ধিকাল শুরু হয় 13 থেকে 15 বছর বয়সে, আর মেয়েদের বয়ঃসন্ধিকাল শুরু হয় কত? 11 থেকে 13 বছর বয়সে। এই জন্য দেখবা মেয়েরা বেশি তাড়াতাড়ি ম্যাচিউর হয়, পুরুষদের তুলনায় মেয়েরা একটু কি তাড়াতাড়ি ম্যাচিউর হয়, এবং মেয়েরা দেখবা মানে পুরুষদের হাইট টাইট বাড়তে বাড়তে অনেক সময় লাগে, কিন্তু মেয়েরা হুট করে বড় হয়ে যায়। এটার কারণ হচ্ছে তাদের বয়ঃসন্ধিকাল একটু কি হয়? তাড়াতাড়ি চলে আসে। ঠিক আছে। তবে শীত প্রধান দেশের ছেলে মেয়েদের বয়ঃসন্ধিকাল আরও 3 থেকে 4 বছর পর হয়। ঠিক আছে। আর এই বয়ঃসন্ধিকালের যেই ঘটনাটা কী কী পরিবর্তন আসে একটা ছেলে বা একটা মেয়ের মধ্যে, সেগুলো নিয়ে ব্যাখ্যা দেন কে? জেমস টেনার। ঠিক আছে। এই জন্য এটাকে বলা হয় কি? তার নাম অনুসারে বয়ঃসন্ধিকালের পরিবর্তনগুলোকে আমরা কি বলি? টেনার স্টেজও বলি বা টেনার দশা বলা হয়। ওকে, এবার দেখো এই টেনার স্টেজে কী কী ঘটনা ঘটে সেটা একটু পড়ে নিই। ঠিক আছে। বয়ঃসন্ধিকালে হরমোনের ভূমিকা, এগুলো সেম আগের পড়াই, তোমরা একটু পড়ে নিবা। ঠিক আছে। এগুলো আমি আর পড়াচ্ছি না, এইখান থেকে পড়াচ্ছি যে মেয়েদের বয়ঃসন্ধিকালে হরমোনের ভূমিকা ওই সেম। পুরুষের ক্ষেত্রে আমরা পড়ছিলাম না একটু আগেই, ফলিকল স্টিমুলেটিং হরমোন, লুটিনাইজিং হরমোন, তারপরে হচ্ছে অ্যাড্রেনাল গ্রন্থির এন্ড্রোজেন হরমোন, শুক্রাশয়ের টেস্টোস্টেরন, প্রত্যেকটার কাজ কিন্তু আগেই পড়া। আবার সেম মহিলাদের ক্ষেত্রে এগুলো তোমার আর পড়ার দরকার পড়বে না আশা করি। তুমি চলে যাবে কোথায়? যে এই বয়ঃসন্ধিকালে ছেলেদের কী কী পরিবর্তন হয় এবং বয়ঃসন্ধিকালে মেয়েদের কী কী পরিবর্তন হয়। ঠিক আছে। তাহলে দেখো প্রথমে আসি ছেলেদের বয়ঃসন্ধিকালের কিছু পরিবর্তন। দেখো প্রথম কথা হচ্ছে মুখমণ্ডলের দাড়ি এবং গোপ গজায়, বগল এবং শ্রোণীদেশে লোম গজায়। তাহলে মুখে দাড়ি টাড়ি গজায়, আর বগল বলতে এখানে, আর শ্রোণীদেশ বলতে বুঝছো এই যে আমাদের যেখানে আসে হচ্ছে পিউবিস মিলিত হয়, এখানে যেই চুলগুলো থাকে তাকে আমরা বলি পিউবিক হেয়ার। কি বলি? পিউবিক হেয়ার। ঠিক আছে। আর পিউবিক হেয়ারকে আমরা বাংলা লোকাল ভাষায় যেটা বলি, সুন্দর ভাষায় বলি বয়কার ভালো। ঠিক আছে। এইটা আছে পিউবিক। অর্থাৎ কেন পিউবিক হেয়ার বলতেছি? তোমরা জানো যে আমাদের যেখানে যে হিপ বোন আছে, হিপ বোনের 3টা পার্ট, ইলিয়াক, ইস্চিয়াম, ইলিয়াস, ইস্চিয়াম আর কি পিউবিস না, ইলিয়াম, ইস্চিয়াম, পিউবিস। এই পিউবিসটা এই দুই জায়গায় যে মিলিত হয়েছে এখানে, এটাকে বলে কি? পিউবিক রিজিয়ন। এই পিউবিক রিজিয়নে যেই হেয়ারগুলো থাকে তাকে বলা হয় পিউবিক হেয়ার, আর লোকাল ভাষায় আমরা বলে দিছি। ঠিক আছে। সুন্দর ভাষায় বলা হয়। এবং দ্রুত ওজন এবং উচ্চতা বাড়ে এবং বুক এবং কাঁধ চৌড়ায়, মানে ছেলেদের ওজন বাড়ে, উচ্চতা এবং কাঁধ কী হয়?
চওড়া, ওই যে বডি বিল্ডারদের মতো। এছাড়া তেল গ্রন্থি অধিক নিঃসরণের ফলে মুখমণ্ডল চকচকে দেখায় এবং ব্রণ বিকশিত হতে দেখা যায়, অর্থাৎ এই সময় ব্রণ হওয়াটা স্বাভাবিক। তোমার বয়সন্ধিকালে ব্রণ হওয়াটা কি স্বাভাবিক, এটাকে অস্বাভাবিক ধরার কিছু নেই। সব স্থায়ী দাঁত উঠতে শুরু করে, মুখ, ঘাড়, পেট চর্বি সঞ্চিত হয় এবং পেশি বলিষ্ঠ এবং সুগঠিত হয় এবং স্বরথলির বৃদ্ধি এবং স্বরতন্ত্রের ভোকাল কর্ডের পরিবর্তনের কারণে কণ্ঠস্বর কী হয়ে যায়, ভারী হয়ে যায়। তুমি দেখবা তুমি একটা তোমার মামার বাড়িতে 3-4 বছর পরে গেছো, হঠাৎ করে দেখবা তোমার যেই মামাতো ভাই তোমার সমবয়সী আছে তার গলার স্বরটা তোমার কাছে কেমন মোটা মোটা লাগতেছে, ঠিক তোমার গলার স্বরটাও তার কাছে কি লাগতেছে, মোটা মোটা লাগতেছে। এটার কারণ কি, আমাদের ভোকাল কর্ডগুলোর পরিবর্তনের কারণে কণ্ঠস্বর কী হয়, ভারী হয়। এবার জননাঙ্গের সেমিনাল ভেসিকল প্রোস্টেট গ্রন্থি কপার গ্রন্থি বৃদ্ধি ঘটে এবং এর নিঃসরণ শুরু হয় এবং সেমিনাল ফ্লুইডে ফ্রুক্টোজের আবির্ভাব ঘটে। এই জন্য দেখবা যারা যৌন মিলন করে না তাদের একটা বিশেষ ঘটনা ঘটে, রাতের মধ্যেই ফিস, যাকে আমরা কি বলি, স্বপ্নদোষ বলি। ঠিক আছে, এটা লিঙ্গ এবং শুক্রাশয় আকারে বৃদ্ধি পায়, শুক্রাশয়ের হরমোন ক্ষরণ এবং শুক্রাশয় থেকে বীর্যপাত ঘটে এবং স্বপ্নদোষ হয়। ঠিক আছে, কারণ স্বপ্নদোষ হওয়াটা কিন্তু নর্মাল, একটা পুরুষের স্বপ্নদোষ হওয়াটা কি নর্মাল। অর্থাৎ দেখবা তুমি ঘুমের মধ্যে আছো, ঘুমের মধ্যে হঠাৎ করে তোমার প্যান্ট ভিজে গেছে, তুমি কিন্তু হিসু করো নাই, বাট প্যান্ট ভিজে গেছে, তার মানে কি তোমার বীর্যপাত ঘটেছে, শুক্রাশয় থেকে কি ঘটছে, বীর্যপাত ঘটছে। এই যে রাতের মধ্যে তুমি কাউকে চিন্তা করে এই বীর্যপাত ঘটছে, এটাকেই বলা হচ্ছে কি স্বপ্ন দোষ। পুরুষদের এটা স্বপ্নদোষ হওয়াটা নর্মাল, কোনো অস্বাভাবিক কিছু না। এবার চলে যাও মহিলাদের কী কী পরিবর্তন ঘটে, তাহলে এগুলো একটু এমসিকিউর জন্য পড়ে নিবা যে বয়স পুরুষদের কী কী পরিবর্তন ঘটে, ছেলেদের কী কী পরিবর্তন ঘটে, আর স্ত্রীদের বা মেয়েদের কী কী পরিবর্তন ঘটে। দেখো মেয়েদের বয়সন্ধিকালীন পরিবর্তনসমূহ, প্রথম কথা হচ্ছে যে কথাটা বলছে সেটা হচ্ছে কি স্তন গ্রন্থি বিকশিত, অর্থাৎ তাদের স্তন বড় হয় বা ব্রেস্ট বড় হয়। ঠিক আছে, আর বড় উন্নত হতে শুরু করে বলে। আর মেয়েদের দেহের প্রথম পরিবর্তনকে বলা হয় থেলার্কি, এমসিকিউর জন্য খুবই ইম্পর্টেন্ট। মেয়েদের শারীরিক যে প্রথম ব্রেস্ট বড় হচ্ছে এই পরিবর্তনটাকে বলা হয় কি থেলার্কি। ঠিক আছে, এবার চামড়া বা তেল, চামড়া তেল তেলে হয়, অর্থাৎ চামড়া তেল তেলে তেল সব স্থায়ী দাঁত উঠতে শুরু করে, দ্রুত উচ্চতা ওজন বাড়ে এবং এই যে খুব ইম্পর্ট্যান্ট বগল এবং শ্রেণীদেশে পিউবিক লোম গজাতে শুরু করে। আর বগল এবং শ্রেণীদেশে যে পিউবিক লোম গজানো এই প্রক্রিয়ার ধাপটাকে বলছি আমরা পিউবার্কি, এটাও ইম্পর্টেন্ট। এটাকে কি বলা হয়, পিউবার্কি, পিউবিক হেয়ার গজানোর ইয়াটাকে বলছি আমরা কি পিউবার্কি। এছাড়াও মুখমণ্ডল, নিতম্ব, স্তন সহ সারা দেহে চর্বি সঞ্চিত হতে দেহ বর্ণ উজ্জ্বল হয়। অর্থাৎ দেখবা মহিলাদের মুখমণ্ডল, নিতম্ব মানে গ্রে বাটক, অর্থাৎ এই জায়গা। ঠিক আছে, স্তন সহ সারা দেহে চর্বি জমবে এবং দেহবর্ণ উজ্জ্বল এবং নারী সুলভ কমনীয়তা আসে। এখন তো ডিম্বাশয়, জরায়ু, যোনি, ক্লাইটোরিস ইত্যাদি জননাঙ্গের বিকাশ ঘটে এবং রজচক্র শুরু হয়। এবং মনে রাখবা এটা খুব ইম্পর্টেন্ট টাইম, মেডিকেল প্রশ্ন আসছিল, প্রথম রজচক্রকে আমরা কি বলি, মেনার্কি। প্রথম রজচক্রকে আমরা কি বলি, মেনার্কি। এছাড়াও লেরিংসের আংশিক বৃদ্ধির কারণে মেয়েলি স্বরের প্রকাশ ঘটে, অর্থাৎ ছেলেদের স্বর কি মোটা হয়ে যায় আর মেয়েদের আমি তো খাই নাই এরকম টাইপের কণ্ঠস্বর হয়, মেয়েলি স্বর হয়। কথাটা বুঝতে পারছি, এই টাইপ। এই যে এইবার দেখো বয়সন্ধিকালে ছেলে মেয়েদের মানসিক কিছু পরিবর্তন ঘটে। কি কি ঘটে, মানসিক পরিবর্তন ঘটে, অর্থাৎ তাদের গাঠনিক যেমন পরিবর্তন আসে ঠিক এরকম তাদের মানসিক পরিবর্তন হয়। প্রথম দেখো যৌনতা সম্পর্কে কৌতূহল জায়গা, অর্থাৎ তুমি না চাইলেও তোমার এই সব বিষয়ে আগ্রহ বাড়বে, যে এরকম কেমনে মানুষ কি করে, হ্যান তুন, হ্যাঁ এগুলো একটু আর কি। ঠিক আছে, ওই যে বলে না রাহান হিজাতা। ঠিক আছে, যৌনতা সম্পর্কে কৌতূহল জায়গা এবং যৌন বিষয়ক চিন্তা ভাবনার প্রবণতা বাড়ে। এটা সব লিঙ্গের ক্ষেত্রেই প্রযোজ্য, পুরুষরাও এমন করে, মহিলারা। এখন তুমি যদি সামনে সবার সামনে বলে না আমি এরকম করি না, তাহলে তোমার দুইটা সমস্যা, হয় তুমি এখানে ভালো স্বাস্থ্যে আসছো, আর না হয় তোমার হরমোনাল ডিসঅর্ডার আছে, তোমার ঠিকমতো হরমোন খরিত হয় না। এবার দেখো বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ, এটা হবেই, ছেলেরা মেয়েদের প্রতি আকর্ষিত হবে, মেয়েরা ছেলেদের প্রতি আকর্ষিত হবে, এটাই স্বাভাবিক। আর যাদের একটু ছেলেদের প্রতি আকর্ষণ আর মেয়েরা মেয়েদের প্রতি আকর্ষণ, তাদের বলবা তাদের সমস্যা আছে, ডাক্তার দেখাইতে বলবা। ঠিক আছে, এছাড়া লজ্জাবোধ, আত্মসচেতনতা, আবেগ প্রবণতা বৃদ্ধি পায়, মানসিক অস্থিরতা, চাঞ্চল্যবোধ, ঘন ঘন মেজাজ পরিবর্তন এবং আত্মকেন্দ্রিক, অর্থাৎ এই সময় গিয়ে মানুষের একটু আত্মকেন্দ্রিক হয়ে উদাস ভাব দেখা যায়। কেউ বা একাকী থাকতে পছন্দ করে, যেমন হচ্ছে মেয়েরা সবসময় একাকী থাকতে পছন্দ করে, আবার কেউ বন্ধু বান্ধবের সঙ্গে ঘুরতে পছন্দ করে, তার ছেলেরা। এই যে তার মেয়েদের ক্ষেত্রে হচ্ছে কি তারা একা থাকতে ভালোবাসে, আত্মকেন্দ্রিক হয়ে যায়, মেজাজ খিটখিটে হয়। আর ছেলেরা হচ্ছে কি একদম ফুরফুরা, দিল উদাস, তারপরে হচ্ছে কি উদাস বন্ধুদের সাথে ঘুরতে। এবার দেখো আরেকটা খুব ভালো লাইন বলছে, রূপচর্চা। এটা কিন্তু ছেলেরা করে না, এটা কারা করে, মেয়েরা। অর্থাৎ ওই যে ক্লাসে যাবো, বাইরেই যাবো, ক্লাসে যাক বাইরে যাক, এই যে 8 কিলোমিটারের ফাউন্ডেশন, 2 কেজি লিপস্টিক, 4 কেজি ময়দার আটা লাগাইয়া তারা হচ্ছে কি রূপচর্চা করে বাইরে বের হয়। ঠিক আছে কি না, এই যে রূপচর্চা। এবারে সাজগোজ ইত্যাদি ব্যাপারে আগ্রহ জাগে, তারা এখানে একটা স্পেশালভাবে লিখে দেওয়া উচিত ছিল, মেয়েরা
কি লিখে দেওয়া উচিত ছিল? মেয়েরা। ছেলেরা সাজে না, ছেলেরা কি গেঞ্জি পরলাম, টি শার্ট পরলাম, জাস্ট চুলগুলো এমনি এমনি করে দিয়ে বের হয়ে পড়ে গেল, শেষ। ঠিক আছে কি না? আর মেয়েরা রূপচর্চা, সাজগোজ ইত্যাদি ব্যাপারে আগ্রহ জন্মে, মনে বিচিত্র ভাব আসে, খেয়াল জায়গায় যদি শাকিব খানের সাথে আমার বিয়ে হইতো, ইস শাহরুখ খান কেন আমার বয়ফ্রেন্ড হলো না, ঐশ্বরিয়া রায়ের বচ্চনের মেয়ে আমার যদি গার্লফ্রেন্ড হইতো, এই ধরনের বিচিত্র চিন্তাভাবনা আসে, স্বাধীন এবং স্বনির্ভর হওয়ার ভাবনা আসে। ঠিক আছে, নিজেকে পূর্ণবয়স্ক ভাবতে শুরু করে এবং বয়স্কদের অনুকরণ করতে পছন্দ করে। এগুলোই হচ্ছে আমাদের কি বয়সন্ধিকালে মানসিক পরিবর্তন। ঠিক আছে, অতটা ইম্পর্টেন্ট না, বাট মজার জন্য পড়াই দিলাম আর কি। এবার আমরা আসি রজচক্র বা মেনস্ট্রুয়াল সাইকেল নিয়ে। তো রজচক্র এখানে পড়ে তুমি খুব ভালো করে বুঝবা এমনটা না। ঠিক আছে, এটার জন্য আমি তোমাদের একটা কাজ করব, সেটা হচ্ছে আগে বেসিকটা বুঝাই দিই, তারপর হচ্ছে তুমি রজচক্র লাইন বাই লাইন পড়বা, তাহলে তুমি বুঝতে সুবিধা হবে। তো আমরা একটু জাস্ট প্রশ্নটা সংজ্ঞাটা পড়ে নিই যে বয়ঃসন্ধির পর থেকে যৌবন প্রাপ্তির পর থেকে নারীদের জননাঙ্গে যে নিয়মিত পর্যায়ক্রমিক পরিবর্তন সাধিত হয় তাকে বলে আমরা স্ত্রী যৌনচক্র। এর মধ্যে একটা আছে, দেখো যে এখানে যৌনচক্রের সময় ডিম্বাশয়ের যে পরিবর্তনটা হয় তাকে বলা হয় ডিম্বাশয় চক্র, এবং জরায়ুর মধ্যে যে পরিবর্তনটা হয় তাকে বলা হচ্ছে কি জরায়ু চক্র। আর প্রতিবার জরায়ু চক্র শেষে রক্তসহ মিউকাস বা অন্যান্য পদার্থ যোনিপথে মেয়েদের বেরিয়ে আসে, একে বলা হয় কি রজস্রাব বা রজচক্র। ঠিক আছে, অর্থাৎ দেখবা মেয়েদের এটা একটা মান্থলি রুটিন ভিত্তিক একটা জিনিস, যেখানে মেয়েদের প্রতি মাসে যদি তারা কারোর সাথে যৌন মিলন না করে তাহলে তাদের প্রতি মাসে কি হয়, এই যে জরায়ুর এন্ডোমেট্রিয়াম ভেঙে কি হয় বাইরে বের হয়ে আসে রক্তসহ। এই জন্য এই যে রক্তসহ যে জিনিসটা বের হয়ে আসছে, এই জন্য একটা কি হয় রজস্রাব বা আমরা কি বলি মেনস্ট্রুয়াল সাইকেল বলি। ঠিক আছে, এবং স্ত্রীলোকের সমগ্র যৌবনকালের প্রতি 28 দিন, একটা এমসিকিউর জন্য মনে রাখবো কতদিন, 28 দিন বা 24 থেকে 32 দিন পর 3 থেকে 5 দিন পর্যন্ত জরায়ুর অন্তঃস্থ স্তর বা এন্ডোমেট্রিয়ামের অবক্ষয়ের ফলে রজস্রাব এবং পরে দেহের অন্যান্য যৌনাঙ্গের যেমন ডিম্বাশয়, জরায়ুর ইত্যাদির যে পর্যায়ক্রমিক পরিবর্তন ঘটে তাকেই বলতেছি আমরা কি রজচক্র। এখান থেকে এমসিকিউর জন্য মনে রাখবা রজচক্রের নর্মাল ডিউরেশন কত, এভারেজ 28 দিন, বাট যদি রেঞ্জে বলি কত 24 থেকে 32 দিন, অর্থাৎ তার শর্টেস্ট রেঞ্জ 24 দিন আর লংগেস্ট রেঞ্জ হচ্ছে তোমার কত 32 দিন। আর কতদিন ব্লিডিং হয়, ব্লিডিং হয় 3 থেকে 5 দিন। আর জীবনের প্রথম রজচক্রকে বলা হয় মেনার্কি। এবং মনে রাখবো মহিলাদের একটা বয়স চলে যাওয়ার পর তারা কি করে না, তারা হচ্ছে তাদের আর মেনস্ট্রুয়েশন হয় না। এই মেনস্ট্রুয়েশন চিরকালের জন্য বন্ধ হয়ে যাওয়ার কে বলা কি রজচক্রের নিবৃত্তিকাল বা বন্ধ হওয়াকে বলা যায় মেনোপজ বলা হয়। মেনোপজ, মেনো মানে মেনস্ট্রুয়েশন, পজ তোমরা যখন একটা ভিডিও দেখতেছো কিন্তু আমার এখন একটু দেখবা না, একটু পজ করে রাখতেছো, এটাকেই বলা হচ্ছে মেনোপজ। তাহলে কি রজচক্র শুরুটাকে বলা হচ্ছে মেনার্কি, আর রজচক্র যেদিন শেষ হয়ে যায় একদম চিরকালের জন্য বন্ধ হয়ে যায় তাকে বলা হচ্ছে কি মেনোপজ। এখন আমরা আসি রজচক্রের কাহিনী, মানে কিভাবে রজচক্র বা কেন হয়। তাহলে দেখো আমরা আসি প্রথমে রজচক্র, এটার বেসিক মেকানিজম বুঝি, তারপরে হচ্ছে আমরা বই দেখে পড়বো। মহিলাদের মেইন কথাটা বলা হচ্ছে যে রজচক্র কেন হয়। হ্যাঁ, তাহলে দেখো প্রথম কথা হচ্ছে ধরো এটা হচ্ছে জরায়ু, এটা মহিলাদের হচ্ছে কি জরায়ু। ঠিক আছে, এই জরায়ুর এটা হচ্ছে কি রে ফান্ডাস, এটা হচ্ছে কি বডি, আর এটা হচ্ছে আমাদের সার্ভিক্স, সার্ভিক্স। ঠিক আছে, এখানে আমাদের একটা নালীর মতো অংশ আছে যাকে বলা হচ্ছে আমাদের কি ডিম্ব নালী বা ফেলোপিয়ান টিউব। ফেলোপিয়ান টিউব, এখানে আমাদের দুইটা নাশপাতি আকৃতির অঙ্গ আছে যার নাম কি ডিম্বাশয়। ঠিক আছে, মাথায় রাখতে হবে আমরা আগেই পড়ছিলাম জরায়ুর গঠনের সময় জরায়ুর 3টা স্তর। কয়টা স্তর? 3টা। একটা হচ্ছে পেরিমেট্রিয়াম, মায়োমেট্রিয়াম, আর ভিতরেরটা হচ্ছে কি এন্ডোমেট্রিয়াম। পেরিমেট্রিয়াম, মায়োমেট্রিয়াম, আর ভিতরেরটা হচ্ছে কি এন্ডোমেট্রিয়াম। ঠিক আছে, এখন বলছে যে এই যে মহিলাদের মনে রাখবা রজচক্র শুরু হয় যেদিন থেকে ব্লিডিং শুরু হয়েছে, ব্লিডিং ব্লিডিং শুরু হওয়ার থেকে আমরা ফার্স্ট ডে হিসাব করি। কি করি? ফার্স্ট ডে, যেদিন থেকে ব্লিডিং শুরু হয়েছে সেদিন থেকে আমরা ফার্স্ট ডে হিসাব করি। ঠিক আছে, তো প্রথম থেকে তো বুঝোই প্রথম 3 থেকে 5 দিন পর্যন্ত কি হইতে পারে, ব্লিডিং হইতে পারে। ঠিক আছে কিনা? এরপরে যদি আমরা একটা জাস্ট বেসিক মেকানিজম বুঝো যে মহিলার এই যে যেদিন থেকে ব্লিডিং শুরু হয়েছে তার 14তম দিনে, কততম দিনে? 14তম দিনে, 14তম দিনে। ঠিক আছে, এই যে ডিম্বাশয় থেকে একটা সেকেন্ডারি উসাইট বের হয়ে আসবে।
ঠিক আছে, বা যেটাকে আমরা ডিম্বপাত বলি, ডিম্বাশয় থেকে একটা ডিম্বাণু বের হয়ে আসছে, এখন পরিণত ডিম্বাণু না, এটা আরো পরিণত হবে। এই ডিম্বাণুটা এরপরে এখান থেকে আকর্ষিত হয়ে এই যে অ্যাম্পুলায় গিয়ে অবস্থান করবে। কোথায় গিয়ে অবস্থান করবে? অ্যাম্পুলায়। তো এখন মনে করো যদি এই ডিম্বাণু অ্যাম্পুলায় থাকাকালীন সময়, এখানে সে 36 ঘন্টা থাকে, কত ঘন্টা? 36 আওয়ার থাকে। এই 36 ঘন্টার মধ্যে যদি মহিলা কারোর সাথে যৌন মিলন করে, যদি কারোর সাথে যৌন মিলন করে, ঠিক আছে, যৌন মিলন করে যদি, তাহলে দেখবা এইখান থেকে যে শুক্রাণুগুলো আছে, শুক্রাণু এদিক দিয়ে গিয়ে এটাকে নিষিক্ত করে ফেলে। আর যখন নিষেক হয়ে যাবে, কি করবে? নিষেক। নিষেক হয়ে গেলে তার কি হচ্ছে বুঝোই, জাইগোট তৈরি হবে, অর্থাৎ সে গর্ভবতী হয়ে গেল। কি হলো? সে প্রেগনেন্ট। ঠিক আছে, সে কি হলো? প্রেগনেন্ট। কিন্তু যদি সে মহিলা কারোর সাথে যৌন মিলন না করে, যদি সেই মহিলা কারোর সাথে যৌন মিলন না করে, তাহলে তার এই জিনিসগুলো আছে আমার কি হচ্ছে না, ঠিক আছে, শুক্রাণু সে পাচ্ছে না। ঠিক আছে, তো যখন শুক্রাণু পাবে না, তখন এই যে এখানে থাকা যে ডিম্বাণুটা আছে না, যদি তার নিষেক না ঘটে, একদিকে লিখলাম কি, যদি নিষেক না ঘটে, তখন দেখবা এই ডিম্বাণুটার ভিতরে একটা আকার আকৃতিগত পরিবর্তন আসে। আকার আকৃতিগত পরিবর্তন আসলে ডিম্বাণুটা পরিণত হয় কর্পাস লুটিয়ামে। কি? ডিম্বাণু পরিণত হয় কি? কর্পাস লুটিয়াম। এবং একটা সময় গিয়া এই কর্পাস লুটিয়ামটা নষ্ট হয়ে যাবে। কি হয়ে যাবে? নষ্ট হয়ে যাবে, এবং এখান থেকে প্রোজেস্টেরন হরমোন খরা বন্ধ হয়ে যাবে। তখন এই কর্পাস লুটিয়াম ভেঙে বাইরে বের হয়ে আসবে। যখন সে বাইরে বের হয়ে আসবে, তখন মনে রাখবা এই যে এন্ডোমেট্রিয়াম আছে না, এই এন্ডোমেট্রিয়ামটাও তার সাথে ভেঙে কি যোনিপথে বের হয়ে আসে। এবং মনে রাখবা এন্ডোমেট্রিয়ামের মধ্যে অসংখ্য রক্তনালী এবং স্নায়ুকোষ থাকে। এই রক্তনালী থাকার কারণে এন্ডোমেট্রিয়াম ভাঙার সময় ব্লিডিং হয়, প্লাস স্নায়ুকোষ থাকার কারণে মহিলাদের অনেক পেইন হয়। এই যে এখানে প্রচণ্ড লেভেলের পেইন হচ্ছে, এখন পেইন যদি তাদের সহ্যের মধ্যে থাকে ভালো, সহ্যের মধ্যে না থাকলে তোমরা আছে কি অনেকেই দেখা যায় যে ওষুধ খায়, ওষুধ কিনে কিনে খায়, পাওয়ারিয়া। মনে রাখবা এগুলো পাওয়ারিয়া ওষুধ খাওয়া খুব রিস্ক, কষ্ট। মানে হচ্ছে তুমি যদি ওষুধ খাই আছে কি পেইন কমাইতে, তখন কিন্তু পরবর্তী তোমার বাচ্চার সমস্যা হবে। ঠিক আছে কি না? বাচ্চা কাচ্চা নাও হইতে পারে। এই জন্য তোমরা ভালো ডাক্তার দেখায়া ভালো ট্রিটমেন্ট বা ভালো নর্মাল যে ওষুধ, অথবা তুমি নাপা ওয়ান এটা তুমি খাইতে পারো। ঠিক আছে, ব্যথার জন্য নাপা ওয়ান। আর এটা হচ্ছে তুমি কি করতে পারো, গরম পানির শেক, অথবা পেটটাতে উপরে কোনো কিছু দিয়ে চাপ দিয়ে ধরে রাখা, এগুলো তুমি রাখতে পারো। আর যদি নর্মাল পেইন হয় তাহলে কোনো সমস্যা নাই। যদি নর্মালের বাইরে, সহ্যের বাইরে চলে যায়, তখন তুমি একটা দুইটা নাপা ওয়ান খাই নিতে পারো। আর যদি তুমি তাও না কমে, তাহলে আরেকটা ওষুধ আছে, বাট ওইটা তোমাদের ডাক্তারের পরামর্শ ছাড়া খাওয়া উচিত না। আর নর্মালি তুমি নাপা ওয়ান খাইলে কোনো সমস্যা নাই। ঠিক আছে, এখন দেখো আমরা কি বললাম, তাহলে মেয়েদের রজচক্র কেন হইলো বা ব্লিডিং কেন হইলো? যদি মহিলা ডিম্বপাতের পর বা ডিম্বাণু তৈরি হওয়ার পরে সে কারোর সাথে যৌন মিলন না করে, এমন ধরো একটা কুমারী মেয়ে যার বিয়ে হয়েছে না, সে তো কারোর সাথে যৌন মিলন করবে না, সেক্ষেত্রে তাদের ক্ষেত্রে হচ্ছে কি রজচক্র হয়। আর যাদের বিয়ে সাথে হয়ে গেছে, তারা হাজব্যান্ডের সাথে তো রেগুলারই যৌন মিলন করে, তো তাদের যে কোনো সময় কি হতে পারে, প্রেগনেন্ট হতে। তো প্রেগনেন্টের ধাপটা আমরা পরে পড়বো। আপাতত বলতেছি আমরা কি যৌন মিলন কি হইল, যে রজচক্রের 14তম দিনে ডিম্বপাত হবে। এই ডিম্বপাতটা অ্যাম্পুলায় গিয়ে অবস্থান করবে। যদি সে কারোর সাথে নিষেকে না ঘটায়, ডিম্বাণুটা তখন কর্পাস লুটিয়ামে পরিণত হয়। এবং কর্পাস লুটিয়াম পরিবর্তন হইলে সেটা একটা সময় গিয়া হঠাৎ করে দেখবা নষ্ট হয়ে গেছে। নষ্ট হয়ে গেলে এই কর্পাস লুটিয়াম ভেঙে এখান থেকে বের হয়ে আসতে চায়। আর কর্পাস লুটিয়াম ভাঙার ফলে আমাদের জরায়ুর এন্ডোমেট্রিয়ামও কি হয়, ভেঙে বাইরে বের হয়ে আসে। এটাকে বলা যায় ব্লিডিং। তার মানে এখানে দেখো, এখানে দুইটা ঘটনা ঘটতেছে, একটা ডিম্বাণুর পরিবর্তন ঘটতেছে, আর এটা কি জরায়ুর পরিবর্তন ঘটতেছে। এই জন্য রজচক্রকে আমরা দুইটা ক্যাটাগরিতে ভাগ করি বা স্টেজে ভাগ করি। একটা হচ্ছে কি জরায়ু চক্র, আর একটা হচ্ছে কি ডিম্বাণু চক্র। ঠিক আছে, এই যে দেখো তোমাদের বইয়ে সুন্দর করে লেখা আছে, এগুলো তোমরা পড়ে নিবা। রজচক্রের প্রক্রিয়াটাকে আমরা দুইটা ক্যাটাগরিতে ভাগ করছি। একটা হচ্ছে কি ডিম্বাশয় চক্র, আর একটা কি জরায়ু চক্র। অর্থাৎ ডিম্বাশয়ের ভিতরে কি পরিবর্তন ঘটতেছে আর জরায়ুর ভিতরে কি পরিবর্তন ঘটতেছে। আর উপরে যেটুকু একটা লেখা আছে যে মেনস্ট্রুয়েশন শুরু হওয়ার আগে মেয়েরা নিজেরাই বুঝতে পারে যে আমার মেনস্ট্রুয়েশন হবে। কেন? তাদের ওই উপসর্গ বোঝা যায় 1 সপ্তাহ আগেই, যে ব্রণ উঠে, স্তন স্পর্শকাতর, স্ফীত, মানে তোমার কি ব্রেস্ট বড় হয়ে যায়, স্তন বড় হয়ে যায়, পরিশ্রান্ত, খিটখিটে মেজা, অস্থির মেজা, এইসব হয়। আর তাই এগুলো হচ্ছে তোমাকে বলা হয় প্রাক রজস্রাবীয় কি উপসর্গ। ঠিক আছে, এখন বলছে যে আমরা আগেই বলছিলাম যে
রজচক্রকে আমরা দুইটা ক্যাটাগরি ভাগ করবো, একটা ডিম্বাশয় চক্র আর একটা জরায়ু চক্র। এখন দেখো আমরা চলে যাচ্ছি জরায়ু চক্রের মেইন পয়েন্টগুলো পড়বো, তার সাথে সাথে আমাদের ডিম্বাশয় চক্র পড়া হয়ে যাবে। ডিম্বাশয় চক্রে প্রথমটা আছে ফলিকুলার পর্যায়, আর একটা লুটিয়াল পর্যায়। একটু বলে নেই ফলিকুলার পর্যায়ে কি হচ্ছে, এই যে ধরো একটা ডিম্বাশয় আছে, এই ডিম্বাশয়ের ভিতরে কিন্তু অসংখ্য ছোট ছোট কোষ আছে যারা হচ্ছে কি ফলিকল হিসেবে কাজ করে, জার্মিনাল এপিথেলিয়াল কোষ বলা হয়। এর মধ্যে কিন্তু যে কোনো একটা কোষ কী হবে, বড় হবে। আর এই কোষটা যখন নিষেক প্রাপ্ত হবে না, তখন কিন্তু সে কিসে পরিণত হয়, কর্পাস লুটিয়াম। কর্পাস লুটিয়াম। তাহলে ফলিকল থেকে যখন বড় হচ্ছে এটা গেলে ফলিকুলার পর্যায়, আর যখন ফলিকলটা কর্পাস লুটিয়ামে পরিণত হয় তাকে বলা হয় কি লুটিয়াল পর্যায়। আর এই যে জরায়ু চক্রটাকে আমরা তিনটা হিসেবে ভাগ করছি, একটা রজস্রাবীয় অর্থাৎ যখন ব্লিডিং হয়, তারপরে বর্ধনশীল পর্যায়, লাস্ট হচ্ছে কি ক্ষরণশীল পর্যায়। একটু রিডিং দাও তাহলে বুঝতে পারবা। আমরা প্রথমেই চলে যাচ্ছি রজচক্রের রজস্রাবীয় পর্যায়। এই রজস্রাবীয় পর্যায়ে প্রারম্ভ শুরু হয় যখন ডিম্বাশয় থেকে মুক্ত ডিম্বাণু নিষিক্তকরণ বা জরায়ু প্রাচীরের রোপণে ব্যর্থ হয়। অর্থাৎ ওই যে বললাম যে 36 ঘন্টার মধ্যে সে কারোর সাথে যৌন মিলন করে নেই, অর্থাৎ ডিম্বাণু এবার কি নিষিক্ত হয় নাই, তখন কর্পাস লুটিয়াম ভেঙে যায়, ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন উৎপাদন বন্ধ হয়ে যায়, ফলে জরায়ুর এন্ডোমেট্রিয়ামের রক্তজালক ফেটে যায় এবং ডিম্বাণু মিউকাস সহ এন্ডোমেট্রিয়াম যোনিপথে বেরিয়ে আসে। তাহলে দেখো এখান থেকে দেখো ডিম্বপাত হয়েছে, ডিম্বাণুটা কারোর সাথে নিষিক্ত হয় নাই, তখন সে একটা বিশেষ অঙ্গে পরিণত, যার নাম কর্পাস লুটিয়াম। কর্পাস লুটিয়াম একটা সময় কি হয়েছে যে ক্ষয়িষ্ণু কর্পাস নষ্ট হয়ে যায়, নষ্ট হওয়ার সময় তারা যোনিপথ থেকে দিয়ে বের হয়ে আসে। তাহলে এখানে এটাকে বলতেছে আমরা ব্লিডিং পর্যায় বা হচ্ছে আমাদের কি রজস্রাবীয় পর্যায়, যা দ্য মেনস্ট্রুয়াল ফেজ, এটা ব্লিডিং পর্যায়ে বলতে পারো, ঠিক আছে। আর এটা কতদিন থাকে মনে রাখবা, 3 থেকে 5 দিন। কতদিন? 3 থেকে 5 দিন। আর এখানে আরেকটা এমসিকিউ মনে রাখবা, একবার ব্লিডিংয়ে 30 থেকে 40 মিলিলিটার রক্ত বের হয়ে আসে। 30 থেকে 40 মিলিলিটার কিরে ব্লাড প্লাস আচ্ছা কিরে তোমাদের ইউটেরাল প্রোডাক্ট বের হয়ে আসে, ঠিক আছে। এই জিনিসটা মাথায় রাখবা, এটা এমসির জন্য প্রশ্ন আসতে পারে, বইয়ে নাই তুমি পড়ে নিবা। কত? 30 থেকে 40 মিলিলিটার। এরপরে দেখো বর্ধনশীল পর্যায়ে। এখন দেখো আমরা যদি কাহিনিটা বলি, এই জরায়ুটা যখন বের হয়ে জরায়ুর এন্ডোমেট্রিয়াম যখন বের হয়ে আসলো, ঠিক আছে, জরায়ুর এন্ডোমেট্রিয়াম যখন বের হয়ে আসলো, এই এন্ডোমেট্রিয়াম ভেঙে গেল, তাহলে আমাদের পরবর্তীতে কিন্তু মনে রাখবা যখন গর্ভধারণ হয়, কি হয়? গর্ভধারণ হয়, সেটা কিন্তু এন্ডোমেট্রিয়ামে হইতে হয়। কোথায় হইতে হয়? এন্ডোমেট্রিয়াম। অর্থাৎ সেই জরায়ুর এন্ডোমেট্রিয়ামটা পুনরায় গঠিত হইতে হয়। আর এই পুনরায় গঠন করাটাকে বলতেছি আমরা বর্ধনশীল পর্যায়। কি বলতেছি? বর্ধনশীল পর্যায়। দেখো রজস্রাবীয় পর্যায়ে শেষে জরায়ুর মিউকোসায় কেবল লেমিনা প্রোপিয়া এবং গ্রন্থিসমূহের মূল অংশ অবশিষ্ট থাকে। যখন গর্ভাশয়ে ফলিকল বৃদ্ধি বা পরিপক্কতা অব্যাহত থাকে, তখন জরায়ুর প্রাচীর বর্ধনশীল পর্যায়ে অতিক্রম করে। অর্থাৎ গ্রাফিয়ান ফলিকলের ডিম্বাণুর পাশাপাশি ইস্ট্রোজেন হরমোন তৈরি করে এবং এই ইস্ট্রোজেন হরমোনের প্রভাবে এন্ডোমেট্রিয়ামের স্তরগুলো দ্রুত পুনর্গঠন শুরু হয়, অর্থাৎ এন্ডোমেট্রিয়াম পুনরায় তৈরি হওয়া শুরু করে, ঠিক আছে। তখন এর স্থূলতা বৃদ্ধি পেয়ে জরায়ুর অন্তঃপ্রাচীর নিষিক্ত ডিম্বাণু ধারণের উপযোগী হয় এবং 12 থেকে 13 সময়ে ইস্ট্রোজেনের মাত্রা সর্বোচ্চ পরিমাণ থাকে। এমসির জন্য খুবই ইম্পর্টেন্ট যে কোন সময় ইস্ট্রোজেনের মাত্রা সবথেকে বেশি থাকে, মেনস্ট্রুয়াল সাইকেলের 12 এবং 13তম দিনে। এবং ইস্ট্রোজেনের প্রভাবে পিটুইটারি গ্রন্থি থেকে লুটিনাইজিং হরমোন নিঃসৃত হয় এবং এই লুটিনাইজিং হরমোনের প্রভাবে 14 দিনে গ্রাফিয়ান ফলিকলের থেকে ডিম্বাণু মুক্ত হয়ে ডিম্বনালীর মাধ্যমে জরায়ুর দিকে অগ্রসর হয়। আর গ্রাফিয়ান ফলিকল থেকে ডিম্বাণু নিষ্ক্রমণকে আমরা ডিম্বপাত বলি। যেন এমসি তো মনে রাখবা, ডিম্বপাত কততম দিনে হয়? 14তম দিনে। এই যে ছবিটা দেখো, এই ছবিটা ভালো করে ধরো, এখান থেকে ব্লিডিং হয়ে গেছে, এই যে 2 মিলিলিটার মাত্র আছে, এখান থেকে তারা দেখো এন্ডোমেট্রিয়ামকে পুনরায় তৈরি করা শুরু করে এবং এই এন্ডোমেট্রিয়াম তৈরি হওয়া যখন শুরু হয়, আস্তে আস্তে যখন একদম ফুলফিল এন্ডোমেট্রিয়াম তৈরি হয়ে গেল, তখন কখন? ওই যে 12 থেকে 13তম দিনে। আর এইদিকে ডিম্বাশয়ের ভিতরে ফলিকলগুলো ছিল, আস্তে আস্তে বড় হচ্ছে, পরিণত ফলিকল থেকে এই যে পরিণত ফলিকলের মধ্যে থাকে ডিম্বাণু, এই ডিম্বাণুটা এবার ডিম্বাশয় থেকে বের হয়ে আসবে। এই ডিম্বাশয় থেকে ডিম্বাণু বের হয়ে আসাটাকে বলা হচ্ছে আমরা কি ডিম্বপাত। আর এই ডিম্বপাত কততম দিনে হচ্ছে? ডিম্বপাত হয় 14তম দিনে। কততম দিনে? আমরা আগেই বলছি শুরু হয় কত তারিখে, অর্থাৎ ফার্স্ট ব্লিডিং যেদিন থেকে শুরু হয় ওটাকে আমরা ফার্স্ট ডেট ধরি। এই ফার্স্ট ব্লিডিংয়ের কততম দিনে? 14তম দিনে ডিম্বপাত হইল, ঠিক আছে। কথাটা বুঝতে পারছি?
তাহলে ডিম্বপাত হইলে আর এদিকে এন্ডোমেট্রিয়াম বড় হইলে, এটাকেই বলতেছে আমরা কি বর্ধনশীল পর্যায়। এবার দেখো ক্ষরণ খালি বা সিক্রেটরি ফেস। বিমুক্ত ডিম্বাণু বিমুক্ত হওয়ার কয়েক ঘন্টার মধ্যে ফলিকলের অবশিষ্ট থিকা কোষগুলোতে দ্রুত ভৌত রাসায়নিক পরিবর্তন হয়, যাকে লুটিনাইজেশন বলা হয়। অর্থাৎ এই যে দেখো ছবিটা আছে না, এই ফলিকলটা বের হওয়ার পরে থিকা কোষগুলো লুটিনাইজেশন হইলো, যাকে পরবর্তীতে একটা অঙ্গ তৈরি করে যার নাম কর্পাস লুটিয়াম। তাকে কি বলা হচ্ছে? কর্পাস লুটিয়াম। এই যে কর্পাস লুটিয়াম, ডিম্বপাত হওয়ার পরে কর্পাস লুটিয়াম ক্ষরণ হয়েছে। তো দেখো ফলে গ্রাফিয়ান ফলিকল কর্পাস লুটিয়ামে পরিবর্তিত হয়, হলুদ বর্ণের ধারণ করে বলে কর্পাস লুটিয়ামকে কি বলা হয়? ইয়েলো বডিও বলা হয়। এমসির জন্য মনে রাখবা। এরপর দেখো কর্পাস লুটিয়াম ইস্ট্রোজেন এবং প্রজেস্টেরন তৈরি করে এবং ভ্রূণের বৃদ্ধির জন্য প্রজেস্টেরন জরায়ুর প্রাচীরকে উপযোগী করে তোলে। একই সাথে ফলিকল উদ্দীপক হরমোন উৎপাদনে বাধা সৃষ্টি করে, কারণ একটা ডিম্বাণু উৎপন্ন হয়ে গেছে, আবার যেন ওই মাসে নতুন করে কোনো ডিম্বাণু উৎপন্ন না হয়, এই জন্য প্রজেস্টেরন কি করে? ফলিকল স্টিমুলেটর হরমোন সৃষ্টি বা উৎপাদনে কি দেয়? বাধা দেয়। ঠিক আছে, নিষিক্ত ডিম্বাণু নিষিক্ত না হলে ভ্রূণের জরায়ু প্রাচীরে গ্রথিত হয়, আর পরবর্তীতে সৃষ্ট অমরা ইস্ট্রোজেন প্রজেস্টেরন তৈরির মাধ্যমে ভ্রূণের বিকাশ হয়। অর্থাৎ নিষিক্ত হলে বাচ্চা বা প্রেগনেন্ট হয়ে যায়। বাট ডিম্বাণু নিষিক্ত না হলে, এখান থেকে শুরু করো, ডিম্বাণু নিষিক্ত না হলে 10 থেকে 12 দিন পর কর্পাস লুটিয়াম নষ্ট হয়ে যায় এবং ইস্ট্রোজেন এবং প্রজেস্টেরন উৎপাদন বন্ধ হয়। ফলে জরায়ু প্রাচীরে এন্ডোমেট্রিয়াম রক্তচারগুলো ফেটে পরবর্তীতে রক্তপাত বা রজস্রাব শুরু হয়। এটাই হচ্ছে রজচক্র। ঠিক আছে, কারণ রজচক্র তাৎপর্য মনে রাখবা যে রজচক্র হয় বলেই মেয়েরা প্রতি মাসে একবার মা হওয়ার সামর্থ্য অর্জন করে। রজচক্র সন্তান উৎপাদনের সক্ষমতা নির্দেশ করে। রজচক্র ডিম্বাণু উৎপাদন এটা বলে। তারপরে নিয়মিত রজচক্র মেয়েদের যৌন সুস্থতা বহিঃপ্রকাশ এবং অনিয়মিত রজচক্র মেয়েদের যৌন অসুস্থতা। অর্থাৎ দেখো কিছু কিছু মেয়ে আছে যাদের কি প্রবলেম হয়, যে রেগুলার টাইমে হয় না, 1 মাস হইলে 1 মাস বন্ধ থাকে, আবার 2-3 মাস হয়েছে আবার বন্ধ থাকে। ঠিক আছে, 1 মাস। তো তাদের ক্ষেত্রে কিন্তু তাদের বুঝতে হবে তাদের কিন্তু সমস্যা আছে, তারা অবশ্যই কি দেখাবা? ডাক্তার দেখাবে। এখন দেখো এর একটা 1000 কোটি টাকার প্রশ্ন আছে যে কোন সময় যৌন মিলন করা সেফ আর কোন সময় যৌন মিলন করা আনসেফ। ঠিক আছে, তাহলে সেফ অ্যান্ড আনসেফ পিরিয়ড। ঠিক আছে, সেফ এবং আনসেফ পিরিয়ড। অর্থাৎ তুমি যৌন মিলন করলে কোন সময় যৌন মিলন করলে তোমার বাচ্চা হওয়ার সম্ভাবনা কম, আর কোন সময় যৌন মিলন করলে তোমার বাচ্চা হওয়ার সম্ভাবনা বেশি। তো তোমরা অবশ্যই বিয়ে করবা, বিয়ের পরে অবশ্যই ফ্যামিলি প্ল্যানিং করবা। অর্থাৎ তুমি বিয়ে করে তো পরের দিনে আর বাচ্চা নিয়ে ফেলবা না। ঠিক আছে না, অনেকের প্ল্যান থাকে 2-3 বছর ঠিকমতো সংসার গুছাবো, টাকা পয়সা ইনকাম করো, এরপরে বাচ্চা কাচ্চা নিব। ঠিক আছে না, তাদের জন্য এই সেফ এবং আনসেফ পিরিয়ডটা গুরুত্বপূর্ণ। আবার অনেকেই আছে বিয়ের আগে অবৈধ সম্পর্কে লিপ্ত হও, তাদের ক্ষেত্রেও এটা একটু কাউন্টেবল, অর্থাৎ তোমাকে জানতে হবে। ঠিক আছে, এখন দেখো এখানে সেফ পিরিয়ড বলতে কি যাচ্ছে? সেফ পিরিয়ড এবং আনসেফ পিরিয়ড আমরা কোনটা? প্রথমে আমরা আনসেফ পিরিয়ডটা হিসাব করি। আনসেফ, তাহলে আনসেফ পিরিয়ডটা হিসাব করলে সেফ পিরিয়ডটা হয়ে যাচ্ছে। তাহলে দেখো একটা মহিলার নর্মাল বলছি 28 দিন, 28তম দিন এবং তার 14তম দিনে কি হয়? ডিম্বপাত হয়। ডিম্বপাত অর্থাৎ যদি ওই মহিলা 14তম দিনের পরে, অর্থাৎ 1 সপ্তাহ আগে অথবা 1 সপ্তাহ পরে, এই সময়টাতে সে যৌন মিলন করে, তার যে কোনো সময় ডিম্বাণুর সাথে শুক্রাণু নিষেক হওয়ার সম্ভাবনা আছে। তাহলে নর্মাল হিসেবে বলা হচ্ছে যে কি রজচক্রের প্রথম প্রথম সপ্তাহ এবং দেখো আমরা আগেই পড়ছি যে ডিম্বাণু কিন্তু 3 দিনের মধ্যে নষ্ট হয়ে যায়। ঠিক আছে, তাহলে 14তম দিনের তৈরি হইল এবং 14তম দিনে তুললে 15, 16, 17তম দিনে কিন্তু নষ্ট হয়ে যাবে। এবং অনেকের ক্ষেত্রে হয় কি একটু লেট হয়, একটু আগে হয়। ঠিক আছে কিনা, এই জন্য দ্বিতীয় সপ্তাহ ও তৃতীয় সপ্তাহ এটা হচ্ছে কি আনসেফ, কি আনসেফ। আর হচ্ছে রজচক্রের প্রথম সপ্তাহ এবং কি শেষ সপ্তাহ কিন্তু সেফ পিরিয়ডের মধ্যে চলে যায়। কোনটা? সেফ। ঠিক আছে, আনসেফ এটা হচ্ছে তোমার ব্যবহারিক হিসাবে, যে নর্মাল কথায় যে 14তম দিনে ডিম্বপাত হয়, 2 দিন আগে হইতে পারে, 2 দিন পরে হইতে পারে। এই জন্য দ্বিতীয় সপ্তাহ এবং তৃতীয় সপ্তাহ তোমার কি রে প্রোটেকশন ছাড়া যৌন মিলন করা রিস্ক, অর্থাৎ তোমার বাচ্চা হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। আর প্রথম সপ্তাহ এবং শেষ সপ্তাহে কোনো জরায়ুতে ডিম্বাশয়ে কোনো ডিম্বাণু থাকে না, বা জরায়ুতে কোনো ডিম্বাণু থাকে না, ডিম্বনালীতে কোনো ডিম্বাণু থাকে না। অর্থাৎ এই সময় যদি প্রোটেকশন ছাড়াই সেক্স করা বা যৌন মিলন করা, তো তোমার বাচ্চা হওয়ার সম্ভাবনা 0। এটা হচ্ছে তোমার এমনিকার কথা।
কিন্তু যদি আমরা আনসেফ পিরিয়ডের একটা বৈজ্ঞানিক কথাবার্তা বলি তাহলে এরকম বলতে যে আনসেফ পিরিয়ড হিসাব করতে এরকম করে শর্টেস্ট পিরিয়ড -18 আর লংগেস্ট পিরিয়ড -10, এই সময়ের মাঝে যে সময়টা থাকবে সেটা হচ্ছে তোমার আনসেফ পিরিয়ড। অর্থাৎ শর্টেস্ট পিরিয়ড আর লংগেস্ট পিরিয়ড কি আমরা একটু আগেই বলছি যে মেনস্ট্রুয়াল সাইকেল অ্যাভারেজ আছে কতদিন, 28 দিন। যদি আমি রেঞ্জে বলি, রেঞ্জে বললে 24 থেকে 32 দিন, তাই না? অর্থাৎ কোনো কোনো মহিলার দেখা যায় যে 24তম দিনে ব্লিডিং হয়ে গেছে, আবার কারো কারো যদি শরীর দুর্বল থাকে এই সেই থাকে তাহলে তার 32তম দিনেও ব্লিডিং হতে পারে, 34ও যাইতে পারে। তা ধরে রাখলাম এটা তার শর্টেস্ট পিরিয়ড, এটা তার লংগেস্ট পিরিয়ড কোনো কোনো মাসে। ঠিক আছে, তাহলে দেখো আমরা কি করলাম, প্রথমে শর্টেস্ট পিরিয়ড কত 24 থেকে বিয়োগ দিবে কত 18, এখান থেকে শুরু করে কত হচ্ছে আমার লংগেস্ট পিরিয়ড কত 32 থেকে বিয়োগ দিব কত 10। তাহলে দেখো 24 থেকে 18 বিয়োগ করলে 6 আর 32 থেকে বিয়োগ করলে কত, অর্থাৎ মেনস্ট্রুয়াল সাইকেলের 6তম দিন থেকে 22তম দিন। ঠিক আছে, এটা হচ্ছে কি আনসেফ। আর 6তম দিনের আগে এবং 22তম দিনের পরে সেটা হচ্ছে তোমার কি সেফ পিরিয়ড। এখন মনে করো যে তোমার মনে কোশ্চেন থাকতে পারে যে স্যার ব্লিডিং দশায় কি সেক্স করা পসিবল, সেক্স করা যাবে, মহিলার পেইন হবে বা মহিলাদের আবার ওই সময় সেক্স করার ইচ্ছা বেশি জাগে, বাট এই সময় যদি কোনো কারণে তুমি শুক্রাণু ভিতরে ত্যাগ করো অর্থাৎ নিষেক হয়ে যায়, তখন যদি বাচ্চা হয় মাথা রাখবা সে সময় 100% সম্ভাবনা ব্লিডিং ফেজে বাচ্চা হওয়ার বা তোমার প্রেগনেন্ট হওয়ার সম্ভাবনা 100%। কিন্তু মাথায় রাখতে হবে এই জায়গাটাতে একটা কথা আছে, সেটা হচ্ছে কি যে এই সময় যে বাচ্চাটা হবে সেটা অবশ্যই বিকলাঙ্গ বা অটিস্টিক হবে। সুতরাং ব্লিডিং টাইমে অবশ্যই যৌন মিলন করলে তোমাকে কন্ডম ইউজ করতে হবে। কথাটা বুঝতে পারছি? এই হলো আমাদের মেনস্ট্রুয়াল সাইকেল সম্পর্কে সেফ এবং আনসেফ রেটেড, এটা প্র্যাকটিক্যাল ধর্মী পড়ালেখা। ওকে, তাহলে ঋতুচক্র পড়ার দরকার নাই, বলছে যে কিছু কিছু দেখবা যারা স্তন্যবায়ী প্রাণী তাদের ক্ষেত্রে আমরা রজচক্র বলি, বা কিছু কিছু প্রাণী আছে যাদের কি সবসময় রজচক্র হয় না, তাদের একটা বিশেষ ঋতুতে রজচক্র হয়। যেমন তোমরা দেখছো না বা কুকুরগুলা ভাদ্র মাসে যৌন মিলন করে রাস্তাঘাটে, ঠিক আছে, এই জন্য তাদেরকে আমরা কি বলি না রজচক্র না বলে তাদেরকে বলে কি ঋতুচক্র। ঠিক আছে, এর পরবর্তী যে ধাপটা আছে সেটা হচ্ছে গ্যামিটোজেনেসিস। এখন আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে গ্যামিটোজেনেসিস বা গ্যামেট সৃষ্টি। অর্থাৎ রজচক্রের পরে যে তৃতীয় ধাপটা হচ্ছে সেটা হচ্ছে গ্যামেট সৃষ্টি। কিভাবে পুরুষের দেহে শুক্রাণু এবং মহিলাদের দেহে ডিম্বাণু উৎপন্ন হয়। তাহলে মনে রাখবা যেই প্রক্রিয়া গ্যামেট তৈরি হয়, যেই প্রক্রিয়া জননাঙ্গের শুক্রাশয় ডিম্বাশয় থেকে গ্যামেট সৃষ্টি হয় তাকেই বলা কি গ্যামেটোজেনেসিস। ঠিক আছে, এটা মুখস্থ করার দরকার নেই, মাথায় রাখবা শুক্রাণু উৎপাদনের প্রক্রিয়াকে শুক্রাণুজন বা স্পারমাটোজেনেসিস এবং স্ত্রী ডিম্বাণুকে উৎপন্নের প্রক্রিয়াটা বলা কি উজেনেসিস। মনে রাখবা শুক্রাণুর ইংরেজি হচ্ছে আমাদের কি রে স্পার্ম, আর ডিম্বাণুর ইংরেজি হচ্ছে ওভাম। এই জন্য স্পার্ম তৈরি হয় যে প্রক্রিয়া তাকে স্পারমাটোজেনেসিস, আর যেই প্রক্রিয়ায় ডিম্বাণু বা ওভাম তৈরি হয় ওভাম তাকে বলে কি উজেনেসিস বা হচ্ছে কি ডিম্বাণু জনন। তাহলে এখন আমরা পড়বো মেনলি শুক্রাণুর জনন বা স্পারমাটোজেনেসিস। তো এখানে তোমার সৃজনশীলের জন্য ইম্পর্টেন্ট, বাট এমসিকিউর জন্য মোটামুটি ইম্পর্টেন্ট, খুব যে ইম্পর্টেন্ট এমনটা না, বাট তোমাদের মেইন ধাপগুলো পড়তে হবে। শুক্রাণু জনন কয়টা ধাপে সম্পূর্ণ? 4টা। একটা হচ্ছে কি রে সংখ্যা বৃদ্ধি, 2 নাম্বার হচ্ছে আমাদের পরিবর্ধন, 3 নাম্বার হচ্ছে আমাদের পূর্ণতা প্রাপ্তি, 4 নাম্বার স্পারমিওজেনেসিস। আমি একটু ছবির মাধ্যমে তোমাদের এটা পড়াই দেই। শুক্রাণু জনন, ঠিক আছে, ওই পাশে গিয়ে একটু বসো। শুক্রাণু তৈরির প্রক্রিয়াটাকে বলতেছে কি শুক্রাণু তৈরি। এই প্রক্রিয়াটা কি আমরা স্পারমাটোজেনেসিস, ঠিক আছে, স্পারমাটোজেনেসিস।
তাহলে দেখো স্পারমাটোজেনেসিস আমি যদি একদম স্টেপ বাই স্টেপ পড়ি তাহলে হচ্ছে আমরা ছবি দিয়ে বুঝবো, ঠিক আছে। প্রথম দেখো এটা 4টা ধাপ আছে। 1 নম্বর ধাপ হচ্ছে সংখ্যা বৃদ্ধি। কি করে? সংখ্যা বৃদ্ধি। তো মাথায় রাখো যে মূলত শুক্রাণু যে আমরা শুক্রাশয় পাইছি না, এই শুক্রাশয়ে যে সেমিনিফেরাস নালিকাগুলো আছে, এই সেমিনিফেরাস নালিকাতে কিছু কোষ থাকে যারা প্রত্যেকটাই, কিছু কোষ বাদ দিয়ে প্রত্যেকটা কোষই শুক্রাণুতে পরিণত হতে পারে। আর ওই কোষগুলোকে বলা হয় প্রাইমারি জার্মিনাল এপিথেলিয়াল কোষ। কি হলো? প্রাইমারি জার্মিনাল এপিথেলিয়াম কোষ, এপিথেলিয়াম কোষ, ঠিক আছে। এই প্রাইমারি জার্মিনাল এপিথেলিয়াম কোষগুলা প্রথমে কি হবে? বারবার মাইটোসিস ঘটবে। কি ঘটবে? বারবার মাইটোসিস ঘটাবে। আর মাইটোসিস ঘটলে জানো 1টা থেকে 2টা, 2টা থেকে 4টা, 4টা থেকে 8টা, 8টা থেকে 16টা, এরকম করে এই ধারটাকে বলতেছি আমরা কি? সংখ্যা বৃদ্ধি। আর এই মাইটোসিস ঘটার পরে যেই কোষগুলো উৎপন্ন থাকে বলে স্পারমাটোগোনিয়া। এই স্পারমাটোগোনিয়াগুলো পরবর্তীতে সার্টলি কোষ থেকে, এই যে আমাদের টেস্টিসের ভিতরে সার্টলি কোষ থেকে পুষ্টি গ্রহণ করে আকারে বড় হবে। পুষ্টি গ্রহণ করে আকারে করে তখন তাকে বলা কি? প্রাইমারি ওসাইট, প্রাইমারি স্পারমাটোসাইট, প্রাইমারি স্পারমাটোসাইট। এটাকে কি বলতেছি আমরা? প্রাইমারি স্পারমাটোসাইট। কারণ এই যে ধাপটা তারা উগোনিয়া থেকে সংখ্যা বৃদ্ধিতে হতে গেলে স্পারমাটোগোনিয়া, এই স্পারমাটোগোনিয়া গুলা থেকে তৈরি হলো প্রাইমারি স্পারমাটোসাইট। কিভাবে? সার্টলি কোষ থেকে পুষ্টি গ্রহণ করে। এটাকে বলা হয় পরিবর্ধন। কি বলা হয়? পরিবর্ধন। 2 নম্বর ধাপটা হলো কি? পরিবর্ধন। এই প্রাইমারি স্পারমাটোসাইট এবার ঘটবে মিওসিস 1। কি ঘটবে? মিওসিস 1। কি ঘটবে? মিওসিস 1। মিওসিস 1 ঘটলে এখানে আমাদের হ্যাপ্লয়েড নিউক্লিয়াস ক্রোমোজোম বিশিষ্ট 2টা কোষের সৃষ্টি হয়, ঠিক আছে। কি বলা হয়? সেকেন্ডারি স্পারমাটোসাইট। কি বলা হয়? সেকেন্ডারি। তাহলে মিওসিস 1 ঘটছে, তারা এরা সবাই আছে 2n, এরাও সবাই 2n, এটাও কি 2n, অর্থাৎ এই পর্যন্ত প্রাইমারি স্পারমাটোসাইট পর্যন্ত সবাই ডিপ্লয়েড। যখন সেখানে মিওসিস ঘটে গেল এটা সেকেন্ডারি স্পারমাটোসাইট, স্পারমাটোসাইট, ঠিক আছে। এই সেকেন্ডারি স্পারমাটোসাইট হলো হ্যাপ্লয়েড, এটা হচ্ছে হ্যাপ্লয়েড। কারণ এখানে আবার ঘটবে মিওসিস 2। কি ঘটবে? মিওসিস 2, মিওসিস 2। এখান থেকে 2টা, এখান থেকে কি? 2টা। এদেরকে বলা হচ্ছে স্পারমাটিড। কি বলা হয়? স্পারমাটিড। কি তৈরি হলো? স্পারমাটিড। তাহলে এই যে এইখান থেকে এই ধাপটা পর্যন্ত যাচ্ছে আমরা পূর্ণতা প্রাপ্তি। 3 নম্বরে আমরা কি বলবো? পূর্ণতা প্রাপ্তি। এরপরে এই স্পারমাটিডগুলো এক একটা আকার আকৃতি পরিবর্তন হয়ে কিসে পরিণত হবে? শুক্রাণুতে পরিণত হবে। তাকে বলা হচ্ছে, এটা স্পারমাটিড থেকে আমাদের শুক্রাণু তৈরি করার প্রক্রিয়া হলো স্পারমিওজেনেসিস। স্পারমিওজেনেসিস। এখান থেকে তোমার কি করতে হবে? জাস্ট কোনটা হ্যাপ্লয়েড আর কোনটা ডিপ্লয়েড। প্রাইমারি জার্মিনাল কোষ, স্পারমাটোগোনিয়া, প্রাইমারি স্পারমাটোসাইট, এটা সবাই হচ্ছে ডিপ্লয়েড। তারপরে হচ্ছে আমাদের সেকেন্ডারি স্পারমাটোসাইট, তার স্পারমাটিড এবং শুক্রাণু, এটা সবাই হচ্ছে কি? হ্যাপ্লয়েড। তাহলে আরেকটা মনে রাখবা মেইন পয়েন্টটা কি? কয়টা শুক্রাণু তৈরি? কয়টা ধাপ? 4টা। সংখ্যা বৃদ্ধি, পরিবর্ধন, পূর্ণতা প্রাপ্তি এবং কি? স্পারমিওজেনেসিস, ঠিক আছে। একবার তুমি এটা রিডিং দিয়ে নিবা। তাহলে দেখো, একবার রিডিং দিয়ে নাও। দেখো, পূর্ণাঙ্গ শুক্রাণু তৈরি প্রক্রিয়া হলো স্পারমিওজেনেসিস। শুক্রাশয়ে অসংখ্য সেমিনিফেরাস নালিকা গঠিত। এসব নালিকায় প্রাইমারি জার্মিনাল এপিথেলিয়াল নামক আবরণী কোষে আবৃত এবং কিছু ব্যতিক্রম ছাড়া এপিথেলিয়াল প্রত্যেকটা কোষ রূপান্তরিত হতে সক্ষম। তুমি দেখবা যে প্রথমে যেসব কোষ এই প্রক্রিয়া অংশ নেয় তাদেরকে বলা কি? প্রাইমোডিয়াম জনন কোষ বা জনন মাতৃ কোষ। আর মধ্যে এগুলা কোষ সার্টলি কোষ থেকে বলা হয়। হ্যাঁ, তো পড়ে নিবা। এখানে দেখো আমরা আছে 4টা ধাপে ভাগ করা হয়, 4টি বিভাগে ভাগ করা হয়। সংখ্যা বৃদ্ধি পর্যায় শুক্রাণুশয়ের সেমিনাল নালিকার জার্মিনাল এপিথেলিয়াম কোষে যেসব কোষ শুক্রাণু সৃষ্টি করে তাদের বলা হয় প্রাইমারি জনন কোষ বা জনন মাতৃকোষ। এখান থেকে পুনঃ মাইটোসিস বিভাজন হয়ে কি হয়? কোষগুলো স্পারমাটোগোনিয়া বলে, ঠিক আছে। অনেকগুলো কোষ মাইটোসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়ে এগুলো স্পারমাটোগোনিয়া। এবার মধ্যে 2 নম্বরে পরিবর্ধন, ঠিক আছে। প্রত্যেকটা স্পারমাটোগোনিয়া সেমিনিফেরাস নালিকা সার্টলি কোষ থেকে পুষ্টি গ্রহণ করে আয়তনে কি হয়? বড় হয়। আর এই কোষগুলোকে আমরা প্রাইমারি স্পারমাটোসাইট বলি, ঠিক আছে।
এইগুলো প্রাইমারি স্পারমাটোসাইট। এইবারে প্রাইমারি স্পারমাটোসাইটগুলোর ভিতরে প্রথমেই ঘটবে কি মিওসিস 1। দেখো এই পর্যায়ে প্রাইমারি স্পারমাটোসাইটগুলো প্রথমে মিওসিস 1 বিভাজন ঘটে, ফলে সৃষ্ট কোষগুলো হ্যাপ্লয়েড প্রকৃতির, এগুলোকে সেকেন্ডারি স্পারমাটোসাইট বলে। প্রত্যেক কোষের দ্বিতীয় মায়োসিস বিভাজনের ফলে দুটি করে স্পারমাটিড, এক কথা শেষ। প্রাইমারি স্পারমাটোসাইট থেকে আমরা 4টি হ্যাপ্লয়েড শুক্রাণু পাই, ঠিক আছে। এরপরে বলছে কি স্পারমিওজেনেসিস, যে জটিল প্রক্রিয়ায় চলাচল অক্ষম গোল স্পারমাটিডগুলো ধারাবাহিক সম্পূর্ণ আঙ্গিক পরিবর্তনের মাধ্যমে কি করে পরিণত শুক্রাণুতে পরিণত রাখা বলে স্পারমিওজেনেসিস। এগুলো একটু তোমরা পড়ে নিবা। আর এই লাস্ট লাইনটা মাথায় মনে রাখতে হবে, একটা পূর্ণাঙ্গ শুক্রাণু তৈরিতে মোট সময় লাগাতে 60 থেকে 70 দিন। তো আমরা একটা শুক্রাণুর গঠন পড়ি। একটা শুক্রাণুর গঠনে তোমরা সুন্দর করে রিডিং দিবা, বাট আমি তোমাকে একদম শর্টকাট পড়াই দিচ্ছি যে একটা শুক্রাণুর 4টা অংশ থাকে। কয়টা অংশ? 4টা। এই যে একদম দেখো তার মাথার দিকে এটা গেল মস্তক, এগুলো কি মস্তক বা মাথা। এবং মস্তকের মধ্যে সবথেকে বড় এরিয়া যেটা থাকে সেটা হচ্ছে কি নিউক্লিয়াস, এবং কিছু সেন্ট্রিওল থাকতে পারে, তবে সেন্ট্রিওল মস্তকে থাকে না। এরপরে দেখো শুক্রাণুর পরে একটা সংকীর্ণ অঞ্চল আছে, এই সংকীর্ণ অঞ্চলটাকে বলে আমরা গ্রীবা। কি বলি? গ্রীবা বা ঘাড়। আর এই গ্রীবায় 2টা সেন্ট্রিওল থাকে। কয়টা? 2টি সেন্ট্রিওল থাকে সমকোণে। এবং এরপরে দেখো এই যে আছে না, এটাকে বলে মধ্যখণ্ড। কি বলা হয়? মধ্যখণ্ড। এই জায়গায় আবার মাইটোকন্ড্রিয়ার সংখ্যা সব থেকে বেশি থাকে। এবং শেষের দিকে দেখো, শেষের দিকে আমাদের একটা কি আছে, শেষের দিকে আমাদের দেখো একটা আছে লেস। মনে রাখবা শুক্রাণুর সব থেকে লম্বা অংশ হচ্ছে কোনটা? লেস। এবং শুক্রাণুর চলনে এটা সাহায্য করে। এছাড়া একটু 2টা লাইন মনে রাখতে পারো যে দেখো শুক্রাণুর দেহে নিম্নত 4টি অংশ দেখা যায়। মাথা, এই মাথার সাইডের মধ্যে অধিকাংশ জুড়ে থাকে ডিম্বাকার নিউক্লিয়াস, এবং এতে ক্রোমোজোম N সংখ্যক থাকে। এই লাইনটা পড়ে রাখবা, অ্যাক্রোজোম উপস্থিত টিস্যু গঠনকারী এনজাইম ডিম্বাণু ঝিল্লি ভেদ করতে সাহায্য করে। তাহলে মনে রাখবা যে শুক্রাণু নিউক্লিয়াসের উপরে একটা অ্যাক্রোজোম থাকে, আর এই অ্যাক্রোজোম একটা এনজাইম থাকে যার নাম হায়ালুরোনিডেস, আর এই এনজাইম ডিম্বাণুকে ভেদ করতে সাহায্য করে, ঠিক আছে। এবার চলে যাও গ্রীবা। গ্রীবায় কি হচ্ছে? গ্রীবা হচ্ছে শুক্রাণুর মাথার ঠিক পিছনের অংশ, মধ্যখণ্ডের মাঝখানে অবস্থা, আর এখানে পরস্পরের সাথে সমকোণে 2টি সেন্ট্রিওল থাকে। এমসিতে প্রশ্ন আসতে পারে শুক্রাণুর কোন অঞ্চলে সেন্ট্রিওল থাকে, তাহলে তুমি বলবা গ্রীবা। আর মধ্যখণ্ডে কি থাকে? এর মধ্যে মাইটোকন্ড্রিয়ার সংখ্যা বেশি। আর লেজের হচ্ছে কি শুক্রাণুর মধ্যখণ্ডের সাইডের এবং মাইটোকন্ড্রিয়ার সমাপ্তির অংশ থেকে শুরু করে পিছনের সবটুকু অংশ হচ্ছে কি লেজ বা ফ্লাজেলাম, আর এটি শুক্রাণুর সব থেকে দীর্ঘতম অঞ্চল, ঠিক আছে। পড়ে নিবা। এবার আসি আমরা ডিম্বাণু জনন বা উজেনেসিস। এটাও চিত্রের মাধ্যমে পড়ি আগে, তারপর আমরা দেখবো। তাহলে ডিম্বাণু জনন বা উজেনেসিস। তাহলে একটু রিডিং আগে বুঝে নিবা, তারপর রিডিং করলে তোমাদের জন্য সুবিধা হবে। তাহলে কি হইলো? ওই ধরো এটা একটা জনন মাতৃকোষ, ডিম্বাণুর ভিতরে থাকা জনন মাতৃকোষ। প্রথমে তাদের সংখ্যা বৃদ্ধি হবে, বারবার বিভাজিত হয়ে অসংখ্য কোষে পরিণত হবে। এই অসংখ্য কোষগুলোকে আমরা বলি উগোনিয়া। কি বলি? উগোনিয়া, ঠিক আছে। এটা 1 নম্বর পয়েন্ট, সংখ্যা বৃদ্ধি আগের মতোই শুক্রাণুতে যেই 4টা ধাপ আছে এখানে। এবার একটা উগোনিয়া আকারে কি হবে? বড় হবে। এটা হলো কি প্রাইমারি উসাইট, এর নাম হচ্ছে প্রাইমারি উসাইট, ঠিক আছে। এই প্রাইমারি উসাইট পরিবর্ধন হইল। এখানে 2 নম্বর পয়েন্ট আমরা কি বললাম? পরিবর্ধন। কেন? সে পুষ্টি গ্রহণ করে আকারে কি হয়েছে? বড় হয়েছে, যেন জায়গায় পরিবর্ধন। এবারে প্রাইমারি ইউসাইটের মধ্যে ঘটবে মিওসিস 1। কি ঘটবে? মিওসিস 1 ঘটার ফলে এখানে 2 আকৃতি, অসম আকৃতির 2টা কোষ তৈরি হয়, একটা আকারে বড় আর একটা আকারে ছোট। এটাকে বলা হচ্ছে কি সেকেন্ডারি উসাইট। আর এই যে এটা হলো প্রথম পোলার বডি, ঠিক আছে। এরপরে দেখো এই সেকেন্ডারি উসাইটের মধ্যে মিওসিস 2 ঘটবে। কি ঘটবে? মিওসিস 2। এখানেও সেম, আরেকটা আকারে বড় একটা আকারে ছোট, ঠিক আছে। আর এই যে প্রথম পোলার বডিতে ঘটবে মাইটোসিস। কি ঘটবে? মাইটোসিস। একটু ব্যতিক্রম পড়ালেখা এটা। প্রথম পোলার বডিতে কোন কোষ বিভাজন করে? মাইটোসিস। তখন এখান থেকে 2টা পোলার উৎপন্ন হয়। তাহলে মোট পোলার বডি হলো 3টা। এগুলো সবাই হচ্ছে কি পোলার বডি, আর এটার নাম হচ্ছে কি উসাইট,
ঠিক আছে, মানে এই ইউসাইডটার মধ্যে এই পর্যন্ত অংশটুকুকে বলতেছি আমরা পূর্ণতা প্রাপ্তি। কি বলবো? পূর্ণতা প্রাপ্তি। এবং লাস্ট এই উসাইডটা তাহলে আমাদেরকে ডিম্বাণুতে পরিণত হবে, সেটাকে বলতেছি আমরা কি, লাস্ট পয়েন্টটা আমরা কি বলবো? আমরা উসাইড না বলে এটাকে কি বলবো? উটিট বলবো, উটিট। ঠিক আছে, উটিট। এই উটিটটা পরবর্তীতে কী হবে? রূপান্তর। কী হবে? রূপান্তরেতে আমাদের ডিম্বাণুতে রূপান্তর হয়ে কিসে পরিণত হবে? ডিম্বাণু। কিসে? তাহলে মোট পোলার বডি হলো 3টা, আর এটা কী পাবো? ডিম্বাণু পাবো। ঠিক আছে, প্রথম থেকে একবার আসি। প্রথমে জনন মাতৃকোষ, বারবার মাইটোসিস ঘটবে। কি ঘটবে? বারবার মাইটোসিস। বারবার মাইটোসিস ঘটলে প্রথমে তারা কি তৈরি করবে? উগোনিয়া। একটা উগোনিয়া, যে কোনো একটা উগোনিয়া আকারে বড় হবে, সবগুলা কিন্তু না, একটা মাত্র উগোনিয়া। যেখানে পুরুষদের ক্ষেত্রে সবগুলাই হচ্ছে কি রে উগোনিয়াতে পরিণত, এই তোমার হচ্ছে স্পারমাটোগোনিয়া থেকে শুক্রাণু পাইছে, কিন্তু এখানে একটা মাত্র উগোনিয়া প্রাইমারি উসাইডে পরিণত হবে। এই প্রাইমারি উসাইডের মধ্যে মিওসিস 1 ঘটবে, একটা বড় নিউক্লিয়াস যুক্ত কোষ যাবে সেকেন্ডারি উসাইড, এবং কি রে একটা প্রথম পোলার বডি তৈরি হবে। এবারে সেকেন্ডারি উসাইডে মায়োসিস 2 ঘটবে, আর প্রথম পোলার বডিতে মাইটোসিস ঘটবে। এখান থেকে 2টা এবং এখান থেকেও 2টা হবে, যার মধ্যে একটা উটিট আকারে বড় আর একটা আকারে ছোট, সেটা হচ্ছে কি রে পোলার বডি। তাহলে বলতে পারো একটা প্রাইমারি উসাইড থেকে একটা মাত্র ডিম্বাণু এবং 3টা পোলার বডি উৎপন্ন হয়। আর যেখানে আমরা পড়ছি একটা প্রাইমারি স্পারমাটোসাইট থেকে 4টা শুক্রাণু উৎপন্ন হয়। কথাটা এমসিউর জন্য মনে রাখবা। তাহলে ধাপ 4টা: সংখ্যা বৃদ্ধি, পরিবর্ধন, পূর্ণতা প্রাপ্তি এবং কি রূপান্তর। আশা করি তুমি যদি পড়া বুঝে থাকো তাহলে এই পয়েন্টগুলো রিডিং পড়ার কোনো দরকার পড়বে না। ঠিক আছে, যার সাথে মনে রাখবা প্রথম পোলার বডিতে কি প্রক্রিয়ায়? মাইটোসিস প্রক্রিয়ায় কোষ বিভাজন ঘটে। লাস্ট একটা আছে, একটি প্রাইমারি উসাইড থেকে একটি বড় উটিট এবং 3টি ছোট পোলার বডি তৈরি হয়। ঠিক আছে, এরপরে রূপান্তর পর্যায়ে কি যায়? উটিট রূপান্তরিত হয়ে কার্যক্রম ওভাম বা হচ্ছে ডিম্বাণুতে পরিণত হয়। তবে শুক্রাণুর মতো এতে আকৃতিতে তেমন ব্যাপক কোনো পরিবর্তন ঘটে না, কেবল নিষেকের প্রস্তুতি লাভের জন্য এর ভিতরে পদার্থ সামান্য পরিবর্তন ঘটে। আর সব পোলার বডি একটা সময় কি যাবে? নষ্ট হয়ে পরিত্যক্ত হবে। ঠিক আছে, এগুলো একটু পড়ে নিও। ওকে, এবার চলে যাও ডিম্বাণুর গঠন। তো ডিম্বাণুর গঠনে আমরা 3টা অংশ পাবো। কয়টা অংশ? 3টা। এগুলো অত বেশি ইম্পর্টেন্ট না, জাস্ট 1-2 লাইনে পড়ে শেষ করবা। ডিম্বাণুর গঠন, ডিম্বাণুর গঠন। ঠিক আছে, এই ডিম্বাণুর গঠনে আমরা পাবো প্রথমে 3টা অংশ। একদম কেন্দ্রে থাকবে নিউক্লিয়াস, নিউক্লিয়াসকে বেষ্টন করে থাকবে সাইটোপ্লাজম। এটাতে নিউক্লিয়াস, নিউক্লিয়াস, আর এটা হচ্ছে কি সাইটোপ্লাজম, নাম কি? সাইটোপ্লাজম। এবং এই সাইটোপ্লাজমকে ঘিরে থাকবে 2টা পর্দা। প্রথম পর্দাটার নাম হচ্ছে জোনা পেলিসুডা, জোনা পেলিসুডা। আর এরপরে কতগুলা ফলিকল জমা হয়ে আরেকটা স্তর তৈরি করবে, ফলিকল জমা হয়ে আরেকটা স্তর তৈরি করবে। এই স্তরটার নাম হচ্ছে করোনা রেডিয়াটা। এটার স্তরটার নাম কি? করোনা রেডিয়াটা। তাহলে আমরা শুক্রাণুর 3টা অংশ পাবো, একটা হচ্ছে স্তর, সাইটোপ্লাজম আর কি নিউক্লিয়াস, আর শেষের স্তরটার নাম হচ্ছে করোনা, করোনা রেডিয়াটা। ঠিক আছে, এখান থেকে তোমার আর বেশি কিছু পড়ার দরকার পড়বে না। দেখো, স্ত্রী জননকোষ বা ডিম্বাণু, এটা দৈর্ঘ্য প্রস্থ তুমি পড়ে নিবা। প্রত্যেকটা পরিপক্ক ডিম্বাণুতে 3টা অংশ থাকে। এক, ডিম্বাণু ঝিল্লি। তারপর ডিম্বাণু ঝিল্লি 2টা, একটা গ্লাইকোপ্রোটিন সমৃদ্ধ জোনা পেলিসুডা নামক প্রাইমারি আবরণে আবৃত থাকে, এবং শেষের দিকে দেখো ফলিকুলার কোষে নির্মিত এই আবরণকে বলা হচ্ছে কি রে? করোনা রেডিয়াটা। অর্থাৎ 2টা আবরণ থাকে, একটা হচ্ছে কি জোনা পেলিসুডা এবং কি করোনা রেডিয়াটা। আর কিছু বলার দরকার নাই। সাইটোপ্লাজম বা উপ্লাজম বলছে কি? ডিম্বাণু সাইটোপ্লাজম উপ্লাজম নামে পরিচিত। এতে প্রচুর পরিমাণে গোলজি বডি, মাইটোকন্ড্রিয়া, রেটিকুলাম, কর্টিকল, গ্রানিউল থাকে। আর পড়ার দরকার নাই। লাস্ট পাবো কি? নিউক্লিয়াস। ডিম্বাণু নিউক্লিয়াসে বেশ বড় এবং কেন্দ্রে একটা সরে অবস্থান করে এবং নিষেকের সময় কেন্দ্রে চলে আসে। এবং এর নিউক্লিয়াসে প্রচুর পরিমাণে আরএনএ এবং কয়টা? 23টা কি থাকে? ক্রোমোজোম থাকে। তাহলে আমাদের 3 নাম্বার ধাপ পর্যন্ত আমরা পড়ে ফেলছি। ঠিক আছে, এগুলো তোমরা বাকি বাদ রিডিং দিলে দিবা, না দিলে নাই। আমরা নেক্সট দিন এই অধ্যায়ের বাকি অংশটা কি করে ফেলবো? শেষ করে ফেলবো। ধন্যবাদ সবাইকে।